আজ আমাদের ডিসকাশন হবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো চলো আমরা শুরু করি। ট্র্যাডিশনালি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে ডিফাইন করা হয় হিস্টোলজিক্যালি। তো আমরা নাম শুনে বুঝতে পারছি এটা ক্রনিক ইনফ্ল্যামেশন। তো যেখানেই ক্রনিক ইনফ্ল্যামেশন হয় সেখানে ফাইব্রোসিস হয়। তো ক্রনিক ইনফ্ল্যামেশন হচ্ছে একটা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডে, সেখানে ফাইব্রোসিস হচ্ছে এবং ফাইব্রোসিস হওয়ার কারণে ওই গ্ল্যান্ডের যে তোমার ডাক্টাল সিস্টেম, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন অংশগুলো ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এই যে তিনটা ব্যাপার, একটা ক্রনিক ইনফ্ল্যামেশন, সাথে সাথে হিলিং বাই ফাইব্রোসিস, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রাকশন অফ ডাক্টাল সিস্টেম অ্যান্ড এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস, এই যে তিনটা ব্যাপার, এই তিনটা ব্যাপার হিস্টোলজিক্যালি আসলে ট্র্যাডিশনালি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডিফাইন করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে প্যানক্রিয়াটিক টিস্যু যে আমরা হিস্টোলজি দিয়ে দেখব, এই টিস্যুটা আসলে অ্যাভেল করা ডিফিকাল্ট, প্যানক্রিয়াস থেকে বায়োপসি নিয়ে আসা ডিফিকাল্ট। এছাড়া অনেক সময় দেখা যায় প্যানক্রিয়াসের এই প্যাথোলজিগুলো ফোকাল হয়, পুরা প্যানক্রিয়াসে হয় না। তখন তুমি যদি একটা যে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে বা একটা যে কোনো জায়গা থেকে বায়োপসি নিয়ে আসো, সেখানে যদি তার এই প্যাথোলজিক্যাল ব্যাপারগুলো সেখানে না থাকে, তাহলে আমরা বায়োপসিতে পাবো না। এটা একটা লিমিটেশন। আর একটা লিমিটেশন হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না হয়েও পেশেন্টের নর্মালি কোনো কোনো কন্ডিশনে আদার দেন প্যানক্রিয়াটাইটিস, যেমন ধরো একটা এজিং প্রসেস, তারপরে ধরো ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের কিছু কিছু কন্ডিশনে দেখা যায় প্যানক্রিয়াসে কিছু চেঞ্জ চলে আসে, যেই চেঞ্জগুলো হিস্টোলজিক্যালি মনে হবে যে ক্রনিক ইনফ্ল্যামেটরি চেঞ্জ, কিন্তু পেশেন্টের কোনো ক্লিনিক্যাল পিকচার থাকে না। এই জন্য আসলে আমরা যদি ক্লিনিক্যালি ডিফাইন করি যে ক্লিনিক্যালি আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কখন বলব, ক্লিনিক্যালি তো আমরা ফাইব্রোসিস দেখতে পাচ্ছি না, তাহলে ক্লিনিক্যালি আমরা কি দেখব? ক্লিনিক্যালি দেখব হচ্ছে ওই পেশেন্টটার প্যানক্রিয়াটাইটিস হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর থাকবে, তার কিছু সিমটম থাকবে, এবং আমরা যদি ওই পেশেন্টকে কোনো পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে পরীক্ষা করে প্যানক্রিয়াটিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ হয়েছে এটা ডকুমেন্ট করতে পারবো। তাহলে ক্লিনিক্যাল ডেফিনিশন বলতে গেলে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর দরকার, পেশেন্টের কিছু সিমটম দরকার, পেশেন্টের প্যানক্রিয়াটিক কিছু স্ট্রাকচারাল চেঞ্জ এবং কিছু ফাংশনাল চেঞ্জ দরকার। তো এই যে প্যানক্রিয়াটাইটিস, এটা অ্যাজ এ হোল মেলদের বেশি হয়। সাধারণত প্যানক্রিয়াটাইটিস একটু মিডল এজে হয়, ইউজুয়ালি অনসেট আফটার দ্য এজ অফ 40 ইয়ার্স। কিছু এক্সেপশন আছে, হচ্ছে ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা একটু পরে ডিসকাস করব। তারপরে অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস, এটাও আমরা পরে ডিসকাস করব, এবং ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস, এটাও ডিসকাস করব। এই তিনটা কন্ডিশনে দেখা যায় যে অনেক সময় আর্লি এজেও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। আমরা যদি চিন্তা করি কজ, মানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কেন হয়, তো অনেকগুলো কারণ আছে। আমরা একটু মনে রাখার জন্য টিগারো এটা মনে রাখতে পারি, প্রতিটা অক্ষর দিয়ে এক একটা কারণ বোঝানো হচ্ছে। যেমন ধরো টি, টি স্ট্যান্ডস ফর টক্সিক অর মেটাবলিক। তার মধ্যে অ্যালকোহল অবশ্যই কমন, সারা পৃথিবীতে অ্যালকোহল খুব কমন কারণ। টোবাকো ইনজেকশনও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করতে পারে। এছাড়া ধরো কোনো কারণে যদি কারো হাইপার ক্যালসিমিয়া থাকে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া থাকে, ইভেন ক্রনিক কিডনি ডিজিজ, এই কন্ডিশনগুলোতেও প্যানক্রিয়াটিক ইনজুরি হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মতো এখানেও ইডিওপ্যাথিক একটা বড় কারণ। তার মানে যেখানে কারণ পাওয়া যাচ্ছে না, এরকম কারণ না পাওয়াতেই অনেক বড় একটা গ্রুপ আমাদের কাছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসতে পারে। সেগুলো আবার ভাগ করা হয় আর্লি অনসেট এবং লেট অনসেট, এটাও আমরা একটু পরে ডিসকাস করব। আর একটা বড় গ্রুপ হচ্ছে জেনেটিক, তার কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, কোনো মিউটেশন বা ডিলেশন এগুলো থাকলে ওই ধরনের পেশেন্টদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। যখন তারা কোনো একটা এনভায়রনমেন্টাল ট্রিগারে পড়বে, যেমন ধরো অ্যালকোহল, টোবাকো বা হাইপার টিজি, তখন তাদের প্যানক্রিয়াটাইটিস হওয়ার রিস্ক যাদের এই জেনেটিক ফ্যাক্টর নাই তাদের চেয়ে বেশি। তাহলে আমরা টিগারো টিআইজি দেখলাম, টক্সিক, ইডিওপ্যাথিক, জেনেটিক। এরপর হচ্ছে এ দিয়ে হচ্ছে অটো ইমিউন। তো অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এখানে একটা ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড প্যানক্রিয়াটিক ডিস্ট্রাকশন হয়। এটাও দুই রকম, এটা টাইপ 1 আছে, টাইপ 2 আছে, এটাও আমরা একটু পরে ডিসকাস করব। আর স্ট্যান্ডস ফর রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। যদি কোনো প্যানক্রিয়াসে রিকারেন্ট অ্যাকিউট অ্যাটাক হতে থাকে, মাঝে মাঝে একটা অ্যাকিউট ছোটোখাটো অ্যাটাক হয়, তো ওই অ্যাটাক যখন হিল হয় তখন ওখানে কিছুটা ফাইব্রোসিস হয়, তো আবার যখন অ্যাটাক হয় আবার হিল হয়, তখনও কিছু ফাইব্রোসিস হয়। এভাবে যদি কোনো প্যানক্রিয়াসে রিকারেন্ট অ্যাকিউট অ্যাটাক হতে থাকে, অথবা মনে করো একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস খুবই সিভিয়ার অ্যাটাক হলো, ম্যাসিভ অ্যাটাক,
সেই একটা সিভিয়ার অ্যাটাক থেকেও কিন্তু আসলে পরবর্তীতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। ও স্ট্যান্ড ফর অবস্ট্রাকটিভ। যদি কোনো কারণে প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ইউজুয়ালি যদি কোনো কারণে ব্লক হয়, ব্লক কীভাবে হবে? বিনাইন কোনো কারণে ব্লক হতে পারে, ম্যালিগনেন্ট কারণে ব্লক হতে পারে। বিনাইন মানে ধরো প্যানক্রিয়াসের মধ্যে কোনো একটা প্যানক্রিয়াটিক ডাক্ট একটা স্ট্রিকচার হয়ে গেল বা স্টোন হয়ে গেল, বা কোনো বিনাইন অ্যাডেনোমা তৈরি হলো, সিস্ট হলো। ম্যালিগনেন্ট মানে মনে করো প্যানক্রিয়াটিক ডাক্ট এখন কার্সিনোমা হলো। তাহলে এই ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়, সেখান দিয়ে জুসগুলো ড্রেইন হতে পারে না, এগুলো প্যানক্রিয়াসে ব্যাকফ্লো হয়, প্যানক্রিয়াসে ক্রনিক্যালি প্রেশার দিতে থাকে এবং পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে টিগারো স্ট্যান্ডস ফর টক্সিক, ইডিওপ্যাথিক, জেনেটিক, অটোইমিউন, রিকারেন্ট অর সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড অবস্ট্রাকটিভ। তো এই যে অ্যাটাকগুলো, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, তুমি এখানে তুমি দেখো যে এই অ্যালকোহল বা স্মোকিং বা আদার যে রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের প্যানক্রিয়াসে, নর্মাল প্যানক্রিয়াসে তার টক্সিক মেটাবলিক বা ধরো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে একটা প্রাইমারি ইনজুরি করলো। এই প্রাইমারি ইনজুরিগুলো যখন হয় তখন সেটা আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। এই যে অ্যাকিউট প্যানক্রিয়াটিক অ্যাটাক, এই অ্যাটাকটা কখনো ওভার্ট হতে পারে, আবার কখনো কিন্তু ওভার্ট না হয়ে মাইল্ড পেইন অথবা পেশেন্ট মেবি অ্যাসিমটোমেটিক, তো এরকম হতে পারে। তো এরকম একটা অ্যাটাক হওয়ার পরে যদি অ্যাটাকটা ম্যাসিভ হয় তাহলে এটা প্রোগ্রেস করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অথবা যদি অ্যাটাকটা মাইল্ড হয় এবং রিকারেন্ট যদি এই টক্সিক ইফেক্টগুলো রিকারেন্টলি চলতে থাকে, সেই পেশেন্ট যদি জেনেটিক্যালি সাসেপ্টেবল হয়, প্যানক্রিয়াসে রিপিটেড অ্যাটাক হওয়ার জন্য রিপিটেড নেক্রোসিস হতে থাকে। এই যে এখানে দেখো কিছু টি সেল আছে, এখানে কিছু এগুলোকে বলে স্যাটেলাইট সেল, স্টিলেট সেল। তো এই স্টিলেট সেলগুলো যদি স্টিমুলেট হয় ফাইনালি, তো স্টিলেট সেলের একটা ক্যারেক্টার হলো, এরা হলো মায়োফাইব্রোব্লাস্ট লাইক ক্যারেক্টার থাকে, তার মানে মাসেল ফিলামেন্ট থাকে এবং ফাইব্রোসিস করার ক্যাপাবিলিটি থাকে। তো এই সেলগুলো যখন অ্যাক্টিভ হয় তখন এরা কিন্তু আসলে প্যানক্রিয়াসের মধ্যে ফাইব্রোসিস করতে থাকে। তো যখন এরকম ফাইব্রোসিস হতে থাকে তখন প্যানক্রিয়াসের মধ্যে আসলে ড্যামেজ হতে থাকে, প্যানক্রিয়াটিক ডাক্টগুলো, প্যানক্রিয়াটিক অ্যাসিনাইয়ের এন্ডোক্রাইন, এক্সোক্রাইন এই অংশগুলো সবই আসলে সেই ডিস্ট্রাকশন প্রসেসের মধ্যে চলে আসে এবং আলটিমেটলি পেশেন্ট একটা ইরিভার্সিবল কন্ডিশন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। এখন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কারণ যদি একটু ডিসকাস করার চেষ্টা করি। অ্যালকোহল, প্রথমেই অ্যালকোহল, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট কারণ, ওয়েস্টার্ন কান্ট্রিতে স্পেশালি কমনেস্ট কারণ। বলা হয় যে অর্ধেকের বেশি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আসলে অ্যালকোহলিকদের হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা অ্যালকোহল খায় বা রেগুলার অ্যালকোহল ইনটেক করে, ধরো মিনিমাম 5 বছর যদি কেউ দিনে 5 বারের বেশি ড্রিঙ্ক করে, কোনো ক্ষেত্রে এটা 10 বছরের বেশি, এই যে গ্রুপ, বড় একটা গ্রুপ দেখো, এই গ্রুপের শুধুমাত্র 5% পেশেন্ট বা তার চেয়ে কম পেশেন্টের কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়। তাহলে মানে অ্যালকোহল খাচ্ছে অনেকেই, কিন্তু সবার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হচ্ছে না। তাহলে কেন হচ্ছে? এটা দেখা যায় অনেকগুলো কোফ্যাক্টরের সাথে রিলেটেড, যে শুধু অ্যালকোহলিকদেরই হবে ব্যাপারগুলো এমন না। যদি তাদের আরও কিছু কোফ্যাক্টর থাকে তাহলে তাদের প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্সটা বেড়ে যায় বা তাদেরই হয়। একটা হচ্ছে মেলরা জেনেটিক্যালি এরা একটু বেশি সাসেপ্টেবল ফিমেলের চেয়ে, কাজেই মেল সেক্সটা একটা সাসেপ্টেবল ফ্যাক্টর। এখানেও বলা হয় যে একটা জেনেটিক ব্যাপার থাকতে পারে, আরেকটা হতে পারে মেলরা হয়তো বেশি অ্যালকোহল ইনটেক করে। আবার যদি মনে করো যে অ্যালকোহলের টাইপ, বিভিন্ন টাইপের অ্যালকোহলের টক্সিক লেভেলটা এক এক রকম, কাজেই টাইপ অফ অ্যালকোহলও ডিপেন্ড করে যে তার ইনজুরি কতটা হচ্ছে। ম্যানার অফ অ্যালকোহল ইনটেক, রেগুলার ইনটেক নাকি অকেশনাল ইনটেক, এটাও একটা ফ্যাক্টর। স্মোকিং একটা বড় ফ্যাক্টর। স্মোকিং নিজেও তোমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করতে পারে, কিন্তু যদি কারো স্মোকিংয়ের সঙ্গে অ্যালকোহল থাকে তাহলে দেখা যায় যে এদের চান্স অনেক বেশি হয়। আরেকটা আমরা আগেই বলে আসছি যে ডেফিনেটলি যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল পারসন তারা যদি অ্যালকোহল ইনটেক করে তাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স অনেক বেশি। এছাড়া ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে যারা একটু হাই ফ্যাট ডায়েট, তারপর ধরো যেই ডায়েটগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট কম, ভিটামিন, ভেজিটেবলস, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস এগুলো কম, যারা এগুলো ইনটেক কম করে তাদের দেখা যায় প্যানক্রিয়াটাইটিসের চান্স অনেক বেশি, এবং তারা যদি অ্যালকোহলিক হয় তাহলে তাদের চান্স আরও অনেক বেশি বেড়ে যায়। কাজে সোললি অ্যালকোহল কিন্তু আসলে প্যানক্রিয়াটাইটিস করতে পারতেছে না। কাজে এই কোফ্যাক্টরগুলো যখন থাকবে তখন আমরা চিন্তা করতে পারি। অ্যালকোহল কীভাবে ইনজুরি করে? একটা হচ্ছে যে অ্যালকোহল সরাসরি টক্সিক, প্যানক্রিয়াটিক অ্যাসিনাসের সেল যেগুলো সেগুলোর উপর অ্যালকোহল সরাসরি টক্সিক। এছাড়া অ্যালকোহল যখন মেটাবলিজম হয়
লিভারে যখন মেটাবলিজম হয় এটা অ্যাসিডালডিহাইড তৈরি করে, কিন্তু যখন প্যানক্রিয়াসে মেটাবলিজম হয় তখন অ্যালডিহাইডের পাশাপাশি এরা ফ্যাটি অ্যাসিড অ্যালডিহাইড এস্টার তৈরি করে, ফ্যাটি অ্যাসিড ইথানল এস্টার। এই অ্যালকোহল এবং এই এস্টার এরা দুজনই প্যানক্রিয়াটিক সেলকে ইনজুরি করে, এটা একটা। আরেকটা হচ্ছে যখন ইনফ্ল্যামেশন হয় অ্যালকোহল নিজেই এই ইনফ্ল্যামেটরি প্রসেসটাকে আরও বেশি প্রমোট করে। এছাড়া আমরা জানি যে সিসিকে কোলেসিস্টোকাইনিনের রেসপন্সে আমাদের প্যানক্রিয়েটিক যে অ্যাসিনাই সেখানে জাইমোজেন গ্রানিউল থেকে জুসগুলো রিলিজ হয়। তো যারা অ্যালকোহলিক তাদের এই সিসিকের প্রতি সেন্সিটিভিটি বেশি, কাজে অল্প একটু কোলেসিস্টোকাইনিন থাকলেও প্যানক্রিয়াসটা বেশি স্টিমুলেটেড হয় এবং বেশি বেশি জাইমোজেন গ্রানিউল এক্সোসাইটোসিস হয়, বের হয়ে আসে প্যানক্রিয়াটিক এনজাইম। এখানে একটা ব্যাপার হলো, দেখো আগের এই ছবিটাতে এই সেলগুলোর মধ্যে হচ্ছে তোমার জাইমোজেন গ্রানিউল থাকে, এখান থেকে প্যানক্রিয়াটিক জুসগুলো অ্যাসিনাইতে এক্সোসাইটোসিস হয়, এখান দিয়ে জুসগুলো ডাক দিয়ে চলে আসে। কিন্তু যখন অ্যালকোহলিক যারা তাদের এখানে একটু ডিরেজমেন্ট ঘটে, এখানেও সিক্রেশন হয় কিছু জাইমোজেন গ্রানিউল এই সেলের এপিক্যাল মেমব্রেন দিয়ে না গিয়ে এই ব্যাজোলেটাল মেমব্রেন দিয়ে সিক্রেশন হয়, তখন ইন্ট্রাস্টিশিয়াল স্পেসে এই জাইমোজেন গ্রানিউলগুলো চলে আসে। এখানে তো আরও সেল আছে প্যানক্রিয়াটিক সেল, সেই সেলগুলো তখন কিন্তু ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। তো এটা আরেকটা ফ্যাক্টর হচ্ছে যারা লং টাইম অ্যালকোহলিক তাদের যে প্যানক্রিয়াটিক জুস, সিক্রেটেড জুস, এই জুসগুলোতে দেখা যায় এরা একটু ডেন্স জুস হয়, মানে এদের এই জুসগুলোতে প্রোটিন কন্টেন্ট অনেক বেশি কিন্তু ভলিউম কম, বাইকার্বনেট কম। তো যেহেতু ডেন্স জুস এরা প্যানক্রিয়াটিক ডাক্টে প্রেসিপিটেট করে খুবই সহজে এবং ডাক্ট ব্লকটা খুব সহজেই করে, যার ফলশ্রুতিতে যেটা হয় যে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন হয়ে যায়, ওদের প্যানক্রিয়াটিস হওয়ার চান্স বেড়ে যায়। এছাড়া আমরা প্যাথোলজিতে যেটা পড়ে আসলাম যে স্টিলেট সেলকে যখন স্টিমুলেট করে বিভিন্ন কজ বা রিস্ক ফ্যাক্টর, স্টিলেট সেল ফাইব্রোজেনিক প্রপার্টি আছে, অ্যালকোহল নিজে এই স্টিলেট সেলকে স্টিমুলেট করে, কাজেই ফাইব্রোসিস হয়। কাজে এতগুলো মেকানিজমের মাধ্যমে আসলে অ্যালকোহল কিন্তু দেখো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করে। টোবাকোর কথা আগে আমরা বলেছি, আসলে যারা হেভি স্মোকার, যারা দিনে 1 প্যাকের উপরে 20 স্টিক্সের উপরে যারা টোবাকো ইনটেক করে তাদের ক্ষেত্রে দেখা যায় রিস্কটা 3-fold বেশি বেড়ে যায়। আর যদি কেউ ড্রিঙ্ক করে এর সাথে তাহলে দেখা যায় চান্স হচ্ছে তোমার মানে একদম ড্রিঙ্ক এবং অ্যালকোহল মিলে 25% চান্স ইনক্রিজ করে টু প্রডিউস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আরেকটা কথা আমরা বলেছি ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস। ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস ট্রপিক্যাল এরিয়াতে হয়। ট্রপিক্যাল এরিয়া আমাদের ধরো ইন্ডিয়ার যে সাউথ ইস্ট এশিয়া এই রিজিয়নে যে প্যানক্রিয়াটাইটিস হয় ক্রনিক, তার মেজরিটি হচ্ছে ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস। অবশ্য ইন্ডিয়ার অন্যান্য জায়গাতে অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস অনেক বেশি। তো এখানে একটা আমরা বলেছিলাম আগে যে সাধারণত প্যানক্রিয়াটাইটিস 40-র উপরে হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে মিন এজ কিন্তু মাত্র দেখো 24 বছর। বলা হয় যে 90%-এর বেশি পেশেন্ট কিন্তু অ্যাফেক্টেড হয় 40 বছর বয়সের আগেই। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্রুপের পেশেন্টগুলার ক্যালকুলাই হয় বেশি, প্যানক্রিয়াটিক স্টোন। এরা প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন ফর্ম করে, স্টোন ফর্ম করলে যেটা হয় যে যেখানে ডাক্টের যেখানে স্টোনটা আটকাবে তার যে প্রক্সিমাল এরিয়া সেখান থেকে জুস আসতে পারবে না, জুসগুলো ডাইলেট করবে, জুসগুলো ওখানে জমা হওয়ার কারণে ডাক্টগুলো ডাইলেট করবে। এই জন্য এই কন্ডিশনকে বিগ ডাক্ট ডিজিজ বলা হয়। কাজেই এদের হচ্ছে এই ধরনের প্যাথোলজিটা হয়। আর একটা ব্যাপার হলো এই ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস পেশেন্টরা আসলে মানে এদের ডায়াবেটিস হবেই, ডায়াবেটিস ইনহেভিটেবলি হবে। এই জন্য এদের ডায়াবেটিস হয়, এদের হচ্ছে মানে ডাক্ট বন্ধ করার পাশাপাশি এদের প্যারেনকাইমাতেও অনেক ইনজুরি হয়, এদের আইলেটসও ডিস্ট্রাকশন হয়। এই কন্ডিশনকে আলাদা করে বলা হয় FCPD, ফাইব্রোক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। আচ্ছা, যেই এরিয়াটা আমরা বললাম সাউথ ইস্ট ইন্ডিয়া, এইখানে পেশেন্টরা একটু পুয়ার, এদের ফ্যাট ইনটেক বেশ কম। এরা আসলে খায় অন্য জিনিস, সেটা হচ্ছে এক ধরনের রুট পাওয়া যায়, সেই রুটগুলো থেকে ওরা কাসাভা বলে, এই কাসাভা রুটগুলো পাউডার করে সেগুলো দিয়ে ব্রেড টাইপের জিনিস তৈরি করে খায়। তো আর এদের ফ্যাট ইনটেক বেশ কম। তো যেহেতু এদের ফ্যাট ইনটেক কম, এই গ্রুপের রোগীদের দেখা যায় স্ট্যাটুরিয়া কিন্তু কম হয়। কারণ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে আমরা একসময় পড়বো একটু পরে যে যখন প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে যায় তখন তাদের স্ট্যাটুরিয়া হয়, কিন্তু এই গ্রুপের রোগীদের স্ট্যাটুরিয়া কম হয়। আর এদের শুধুমাত্র যে কাসাবা খাচ্ছে তার জন্যই হচ্ছে ব্যাপারটা এমন না, এদের জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল, এছাড়া এদের প্রোটিন এনার্জি মেলিনেশনে থাকে, এছাড়া দেখা যায় ওই এরিয়াতে একটু হাইজেনিক অবস্থাও বেশি ভালো না, ভাইরাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন হয়। এই সবগুলো ফ্যাক্টর মিলে আসলে এই এরিয়াতে সাউথ ইস্ট ইন্ডিয়াতে ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিসের হার অনেক বেশি।
তাহলে আমাদের এদিকে চিন্তা করলে আমরা ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস একটা কারণ চিন্তা করতে পারি যে আমাদের দিকে কমন একটা কারণ। এরপর আসো অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস। অটো ইমিউন ব্যাপারটা বুঝো, যখন আমাদের ইমিউনিটি তো আমাদের প্রোটেকশন করার জন্য রয়েছে, কিন্তু সে যদি আমাদের নিজের অ্যান্টিজেনকে ফরেন অ্যান্টিজেন মনে করে তখন নিজের অ্যান্টিজেনকেই ডিস্ট্রাকশন করতে থাকে। তো অনুরূপভাবে প্যানক্রিয়াসও ডিস্ট্রাকশন হতে পারে অটো অ্যান্টিবডির মাধ্যমে। তো অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় টাইপ 1, যার 80% অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস হচ্ছে টাইপ 1, আর 20% বা তার চেয়েও কম হচ্ছে টাইপ 2। এই যে টাইপ 1 সাধারণত মধ্য বয়সের পরে 50 ইয়ার্সের পরে প্রেজেন্ট করে, কিন্তু টাইপ 2 কিন্তু চাইল্ড বা ইয়াং অ্যাডাল্টেও পাওয়া যায়। এখানে হিস্টোপ্যাথোলজিক্যালেও দুইটা কিন্তু আলাদা। টাইপ 1-এ যেটা হয়, এই প্যানক্রিয়াসের মধ্যে যে ক্রনিক ইনফ্লামেটরি সেল, এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে CD4 পজিটিভ টি লিম্ফোসাইট এবং ইমিউনোগ্লোবুলিন G4 পজিটিভ প্লাজমা সেল ইনফিল্ট্রেট করে। কিন্তু টাইপ 2-তে কিন্তু নিউট্রোফিল ইনফিল্ট, অ্যাকিউটের মতো টাইপ 2-তে নিউট্রোফিল ইনফিল্ট্রেট করে, এটা একটা আলাদা ব্যাপার। যেহেতু টাইপ 1-এ ইমিউনোগ্লোবুলিন G4 এক্সপ্রেসিং প্লাজমা সেল ইনফিল্ট্রেট করে এবং এদের সংখ্যা কিন্তু 80%-এর উপরে। কাজেই অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসের 80%-এর উপরে পেশেন্টের সিরামে যদি আমি ইমিউনোগ্লোবুলিন G4 আমরা অ্যাসে করতে পারি, দেখব যে এটা বেশি আছে। এছাড়া যেহেতু এটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড, তুমি যদি অন্যান্য অ্যান্টিবডি করো, তাহলে যেমন ধরো ANA, RA, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি বা অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এই পরীক্ষাগুলো করো, তাহলে কিন্তু অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসে অ্যান্টিবডিগুলো পাওয়া যায়। অবশ্য এটা কিন্তু টাইপ 1-এ পাওয়া যায়, টাইপ 2-তে কিন্তু অটো অ্যান্টিবডি পাওয়া যায় না। টাইপ 2-তে কিন্তু ইমিউনোগ্লোবুলিন 4ও পাওয়া যায় না। আচ্ছা, এরা কমনলি হচ্ছে পেইনলেস জন্ডিস, মানে ফাইব্রোসিস হয়, কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়, এরা পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস স্পেশালি টাইপ 1 যেটা, সেটা প্যানক্রিয়াস ছাড়াও অন্যান্য অর্গানকে ইনভলভ করতে পারে। যেমন ধরো কমন বাইল ডাক্ট ইনভলভ করে, পেরি প্যানক্রিয়াটিক লিম্ফ নোড, সিলিয়াক লিম্ফ, ইভেন মেডিয়াস্টিনাল লিম্ফ নোড, এগুলো কিন্তু ইনভলভ করতে পারে। এছাড়া এরা ধরো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, স্পেশালি ইউরেটারকে ইনভলভ করে, ইউরেটার ফাইব্রোসিস করে ইউরেটার বন্ধ করে দিতে পারে। পেশেন্ট হাইড্রোনেফ্রোসিস নিয়ে তোমার কাছে আসতে পারে। এছাড়া পেশেন্টের কিডনিতে টিউবুলো ইন্ট্রাস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, লিভার ইনভলভ করতে পারে, লাং ইনভলভ করতে, ইভেন ব্রেন ইনভলভ, পিটুইটারি ইনভলভ করতে পারে। কাজেই টাইপ 1টা কিন্তু একটা সিস্টেমিক, নট অনলি প্যানক্রিয়াটিক। আর টাইপ 2 এরকম হয় না, টাইপ 2-তে এক্সট্রা প্যানক্রিয়াটিক ইনভলভমেন্ট আসলে নাই। তবে দেখা যায় IBD পেশেন্ট, ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্টদের দেখা যায় কনকমিটেন্ট টাইপ 2 থাকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে তোমার অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস, এই অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসে যে প্যানক্রিয়াসে ইনভলভমেন্টটা হয়, ইনভলভমেন্টটা ফোকালও হতে পারে, ডিফিউজও হতে পারে। প্যারেনকাইমাতে এই প্রবলেমটা হয়। আবার ডাক্ট যেটাগুলো থাকে, প্যানক্রিয়াটিক ডাক্ট, এই ডাক্টগুলো বিভিন্ন জায়গাতে ইরেগুলার হতে পারে, ডাক্ট ডাইলেট করতে পারে। এই যে প্যাথোলজিগুলো হচ্ছে, এই প্যাথোলজিগুলো অনেক সময় দেখা যায় যে এই যে বিশেষ করে এনলার্জমেন্ট ব্যাপারটা, এই প্যাথোলজিগুলো অনেক সময় দেখা যায় প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা থেকে আলাদা করা ডিফিকাল্ট হয়ে পড়ে। একটু আগে আমরা যেটা বলে আসলাম যে প্যানক্রিয়াসের বাইরের অন্যান্য স্ট্রাকচারও ইনভলভ করে, যেমন ধর কমন বাইল ডাক্ট ইনভলভ করলো, আশেপাশের লিম্ফ নোড ইনভলভ করলো, লিভার ইনভলভ করলো। এদিকে আবার দেখলাম প্যানক্রিয়াসে কোনো ফোকাল এনলার্জমেন্ট বা ডিফিউজ এনলার্জমেন্ট আছে, তখন কিন্তু এটা আমরা সহজেই কার্সিনোমা বলে মনে করতে পারি। এবং অনেক সময় এটা FNAC করেও কিন্তু প্রমাণ করা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা প্রমাণ করতে চাইলে আমরা এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড গাইডেড যদি আমরা একটা ট্রু কাট বায়োপসি করতে পারি, তাহলে যে টিস্যুটা আসে সেই টিস্যুতে আমাদের ডায়াগনোস করা সহজ হয়। কখনো কখনো একটু প্রবলেমেই পড়ে যাওয়া লাগে, আসলে বোঝা যায় না। ইভেন মনে করা হচ্ছে যে এটা কার্সিনোমা, পরে তুমি অপারেশন করলা, অপারেশন করে হিস্টোপ্যাথোলজি পাঠাইলা, তারপর রিপোর্ট আসলে দেখা গেলো যে আসলে এটা কার্সিনোমা ছিল না, এটা আসলে অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস। তো এরকম সন্দেহ হলে আমরা কখনো কখনো যেটা করতে পারি, আমরা এই অপারেশন বা বড় একটা প্রসিডিওরে যাওয়ার আগে একটা স্টেরয়েড ট্রায়াল দিতে পারি। আমরা যদি প্রেডনিসোলোন দিয়ে একটা ট্রায়াল দিই, যদি এটা অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে দেখা যায় এটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বেশ ড্রামাটিক রেসপন্স হয়ে যায়। তো আমরা অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস যদি মনে রাখতে চাই, এটার একটা নেমোনিক আছে, সেটা হলো হিস্টর দিয়ে মনে রাখতে পারি। তাহলে হিস্টোলজি থাকবে, একটা ইমেজিং ফাইন্ডিং থাকবে। হিস্টোলজিতে যেমন আমরা বলছি যে হয়তো লিম্ফোসাইট, প্লাজমা সেল, লিম্ফোসাইট যেটা CD4 পজিটিভ, প্লাজমা সেল যেটা সেটা ইমিউনোগ্লোবুলিন G পজিটিভ, এগুলো ইনফিল্ট্রেট থাকবে, অথবা নিউট্রোফিল ইনফিল্ট্রেট থাকবে। ইমেজিংয়ে আমরা এগুলো পাবো, ফোকাল বা ডিফিউজ এনলার্জমেন্ট, ডাক্টে এই ধরনের চেঞ্জগুলো পাবো, ইরেগুলারিটি ন্যারোয়িং পাবো। সেরোলজি মানে আমরা ইমিউনোগ্লোবুলিন 4 যদি আমরা করি, IgG4 বেশি পাবো, অন্যান্য অটো অ্যান্টিবডি পেতে পারি, অন্যান্য অর্গান ইনভলভমেন্ট যেগুলো আমরা বলে আসলাম, এবং রেসপন্স টু স্টেরয়েড থেরাপি। তাহলে হিসর্ট যদি আমরা মনে রাখি,
হিস্টোলজি, ইমেজিং, সেরোলজি, আদার অর্গান ইনভলভমেন্ট এবং রেসপন্স টু স্টেরয়েড থেরাপি, তাহলে আমরা অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোস করতে পারি। আর একটা বড় গ্রুপ আমরা বলেছিলাম যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়। দেখা যায় যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট আমাদের কাছে আসে তাদের 10 থেকে 30% পেশেন্টের কারণ খুঁজে পাওয়া যায় না। ফিমেলদের বেশি হয়। এটারও দুইটা ফর্ম হচ্ছে, একটা ফর্ম হচ্ছে খুব আগে হয়, ধরো এই 15 বছর থেকে 25, 26, 27, মানে লেট সেকেন্ড ডিকেট অথবা থার্ড ডিকেটে পাওয়া যায়, এদেরকে বলা হয় আর্লি অনসেট। আরেকটা গ্রুপ হচ্ছে পরে হয় 50 বছরের পরে, 6 ডিকেট 7 ডিকেটে গিয়ে, এদেরকে বলা হয় লেট অনসেট। তাহলে ইডিওপ্যাথিকটা দুভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে আর্লি অনসেট টাইপ, একটা লেট অনসেট টাইপ। এই যে আর্লি অনসেট টাইপ, এরা হচ্ছে প্রিডোমিনেন্টলি পেইন থাকে, প্রথমেই পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং সাবসিকুয়েন্টলি ধরো 18, 19 বছর, 20 বছরে পেইন নিয়ে প্রেজেন্ট করলো, এটা 27, 28 বছর, 29 বছরের দিকে গিয়ে আস্তে আস্তে পেশেন্টের এক্সোক্রাইন ফেইলুর বা এন্ডোক্রাইন ফেইলুরের ফিচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। কিন্তু তুমি যদি লেট অনসেট চিন্তা করো, এটা আবার পেইন অতটা হয় না, রিলেটিভলি পেইনলেস। তাহলে কি হয়, তাহলে পেশেন্ট আমাদের কাছে আসলে প্রেজেন্ট করে হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন। তুমি কোনো কারণে পেটের একটা এক্সরে করছো, দেখলা ক্যালসিফিকেশন, বা একটা আলট্রাসোনোগ্রাফি করছো, দেখলা যে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন। অথবা পেশেন্টের এক্সোক্রাইন ফেইলিউর আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড যে কাজগুলো করে এগুলো আমরা পরে পড়বো, এক্সোক্রাইন ফেইলিউর হলে কী ফিচার আসে, অথবা তার এন্ডোক্রাইন ফেইলিউরের ফিচার ডেভেলপ করছে। এটাতে প্রবলেম যেটা হয়, একটা বয়স্ক রোগী ধরো 65 বছর, 70 বছর বয়স, তার ডায়াবেটিস নিয়ে আসছে, এন্ডোক্রাইন ফেইলিউর, তুমি হয়তো এক্সরে করে দেখলা যে তার ক্যালসিফিকেশন আছে, পেইন কখনোই ছিল না। তো এটা কি আসলে তার এমনি মানে প্রাইমারি ডায়াবেটিস হলো টাইপ 1, নাকি টাইপ 2 ডায়াবেটিস হলো? আর এই যে তার যে স্ট্রাকচারাল চেঞ্জ, সেটা কি নর্মালি স্ট্রাকচারাল চেঞ্জ হলো, যেটা আমরা পড়ে আসছি যে প্যানক্রিয়াটাইটিস ছাড়াও কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হইতে পারে। তো আলাদা করা আসলে ডিফিকাল্ট হয়েছে, এটা কি নর্মাল এজিং প্রসেস নাকি আসলে এটা লেট অনসেট ইডিওপ্যাথিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। জেনেটিক একটা ব্যাপার আমরা বলেছি, তো অনেকগুলো জিন মিউটেশন থেকে হতে পারে। তো একটা হচ্ছে ক্যাটায়নিক ট্রিপসিনোজেন জিন, তো এটা একটা জিন যদি মিউটেশন হয়, এটা থেকেই কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অন্যান্যগুলো দিয়ে ক্রনিক একেবারে একাই হয় না, সাধারণত কনকমিটেন্ট আদার কোফ্যাক্টরের মাধ্যমে হয়। আর একটা হচ্ছে ট্রিপসিন ইনহিবিটর জিন, আর একটা সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ট্রাক্টেন্স রেগুলেটর জিন। এই জিনগুলোতে যদি কোনো মিউটেশন হয়, তাহলে ওই রোগীদের কিন্তু নিজেরা হোক অথবা অন্যান্য কোফ্যাক্টরের মাধ্যমে হোক পরবর্তীতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। এখন আসো, এই যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো, এরা আমাদের কাছে কী নিয়ে আসে? আমাদের কাছে আসলে আসে 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে পেইন হয়, 2 নম্বর হলো এক্সোক্রাইন ফেইলুরের ফিচার থাকে, 3 নম্বর এন্ডোক্রাইন ফেইলুরের ফিচার থাকে। এই 3টা হচ্ছে মেইন। তো পেইন সবারই হয় ব্যাপারটা এমন না, আসলে দেখা যায় 50 থেকে 90% প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের পেইন থাকে, কারো কিন্তু পেইন থাকেও না। কাজেই পেইন ছাড়াও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। পেইনটা কেমন হয়? পেইনটা সাধারণত আপার অ্যাবডোমিনাল পেইন হয়, সাধারণত কনস্ট্যান্ট একটা ডিপ সিটেড পেইন হয়, একদম রেট্রোপেরিটোনিয়াল অর্গান যেহেতু ডিপ সিটেড পেইন হয়। এই পেইনগুলো দেখা যায় সাধারণত খাবার পরে, পোস্টপ্র্যান্ডিয়াল, মানে তুমি যখন মিল ইনটেক করলা তখন তো প্যানক্রিয়াসের সিক্রেশন হইতে হবে, এই জন্য পেইনগুলো পোস্টপ্র্যান্ডিয়াল হয়। পেশেন্টগুলো লিনিং ফরওয়ার্ড বা ধরো নি চেস্ট পজিশন, হাঁটু দুটো টেনে বুকের কাছে রেখে ধরে রাখলে, এভাবে বসে থাকলে বা কাত হয়ে শুয়ে থাকলে, উপর হয়ে শুয়ে থাকলে, কাত হয়ে বালিশ চেপে শুয়ে থাকা বা উপর হয়ে মোহামেডান প্রেয়ার পজিশন শুয়ে থাকা, এই পজিশন ওরা বেটার ফিল করে। আর হচ্ছে অ্যালকোহলিক, যারা অ্যালকোহল খেলে এদের পেন কমে যায়, কাজে এই পেশেন্টটা আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যায়। তাহলে এটা হলো মোটামুটি পেইনের ক্যারেক্টার। তবে পেইনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। একটা পেশেন্টের ধরো আজকে 40 বছর বয়স, তার ব্যথা শুরু হলো, সে যদি 70 ইয়ার্স পর্যন্ত বাঁচে, তাহলে তার পেইনটা কেমন হবে? বলা হয় পেইনটা যেমন আছে এটা একটা পর্যায়ে গিয়ে স্টেবল থাকতে পারে, এই পেইনটা আর বাড়বে না, অথবা পেশেন্টের ক্রমাগত খারাপ হতেই থাকবে, এটাও হতে পারে। আবার দেখা যায় প্রায় 40% বা 50% পেশেন্ট একসময় কিন্তু পেইন ফ্রি হয়ে যায়, পেইনটি ইমপ্রুভ করে যায়। এই যে পেইনটা হয়, কেন হয়? পেইন হচ্ছে যে যদি পেশেন্টের প্যানক্রিয়াটিক ডাক্ট ব্লকেজ থাকে, তাহলে ডাক্ট ব্লকেজ থাকলে কী হবে? জুসগুলো আসতে পারবে না, তা না আসতে পারলে প্রক্সিমাল এরিয়াতে প্রেশার বেড়ে যাবে, এটা একটা ব্যাপার। আর যখন প্যানক্রিয়াসে ফাইব্রোসিস হয়, তখন কিন্তু প্যানক্রিয়াসের মাঝখানে যে আর্টারি, ভেইন, এরাও কিন্তু ফাইব্রোটিক প্রসেসে চলে আসে। তো চলে আসলে যেগুলো হচ্ছে মনে করো ক্যাপিলারি, আর্টারি, এগুলো ব্লক হয়ে গেলে ওই ড্রেনেজ এরিয়া বা সাপ্লাইং এরিয়াগুলো কিন্তু ইস্কেমিয়া ডেভেলপ করে, সেটার কারণে পেইন হয়। এছাড়া হচ্ছে এই যে প্যানক্রিয়াসের মধ্যেও নার্ভ আছে, নার্ভ এন্ডিং আছে, প্যানক্রিয়াসের পেরিপ্যানক্রিয়াটিক নার্ভ এন্ডিং আছে। যখন ফাইব্রোসিস হতে থাকে তখন এই প্যানক্রিয়াটিক অ্যান্ড পেরিপ্যানক্রিয়াটিক নার্ভ টার্মিনালগুলো
ইনফ্ল্যামেটরি প্রসেসের মধ্যে, মানে ওখানে ইনফ্লামেশন হয়, ইরিটেশন হয়, ফাইব্রোসিসের মাধ্যমে এন্ট্র্যাপমেন্ট হয়, এগুলোর মাধ্যমে নিউরোলজিক্যাল পেইন হয়। তাহলে দুইটা কারণ গেল, একটা হচ্ছে তোমার তিনটা, একটা ডাক্ট বন্ধ হওয়ার কারণে প্রেশার বেড়ে যাচ্ছে, ভেসেল বন্ধ হওয়ার কারণে ইস্কেমিয়া হচ্ছে, নার্ভ এন্ট্র্যাপমেন্ট হওয়ার কারণে নিউরোলজিক্যাল পেইন হচ্ছে। এছাড়া ক্রনিক প্যানক্রিয়াটিসে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, যেগুলো আমরা একটু পরে পড়বো। তো সেই কমপ্লিকেশনগুলো থেকেও কিন্তু পেইন হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, যখন আমি পেইন নিয়ে দেখবো তখন আগে আমাদের দেখে নিতে হয় যে কমপ্লিকেশন আছে কিনা, তাহলে সেগুলোর চিকিৎসা করলে দেখা যায় পেইনটা কমে যাচ্ছে। তাহলে একটা হলো পেইন। এরপরে হচ্ছে এক্সোক্রাইন ফেল। তো আমরা জানি প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো আসে, অ্যামাইলেজ, লাইপেজ, তারপর হচ্ছে তোমার ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, মানে প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক সবগুলো এনজাইমই কিন্তু প্যানক্রিয়াস থেকে আসে। কিন্তু এই যে এই এক্সোক্রাইন ফেলুরের ফিচার প্রথমেই আসে না। পেইনটা যেমন প্রথমেই আসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্যানক্রিয়াসের 90%-এর বেশি এক্সোক্রাইন স্ট্রাকচার ড্যামেজ না হয়ে গিয়েছে, অথবা অত ড্যামেজ হয়নি কিন্তু তার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কোনো কারণে বন্ধ হয়ে গেছে, স্ট্রিকচার হয়ে, ফাইব্রোসিস হয়ে, তাহলে জুস আসতে পারছে না। তার মানে 1 নম্বর জুস তৈরি হচ্ছে না, 90%-এর বেশি গ্ল্যান্ড ড্যামেজ। 2 নম্বর হচ্ছে তৈরি হচ্ছে, আসতে পারছে না, ডাক্ট ব্লক। তখনই কিন্তু পেশেন্টের এই এক্সোক্রাইন ফেলুরের ফিচার নিয়ে আসে, এর আগে কিন্তু আসে না। কাজে এটা একটা লেট ফিচার, ইউজুয়ালি ইট ইজ এ লেট ফিচার। তবে হয় প্রায় ধরো 50 থেকে 80% পেশেন্টেরই এই ফিচারগুলো একসময় না একসময় ডেভেলপ করবেই। তো এখানে প্যানক্রিয়াটিক জুস থেকে প্রোটিনও ডাইজেশন হয়, ফ্যাটও হয়, তোমার কার্বোহাইড্রেটও হয়, কিন্তু স্টিয়াটোরিয়ার প্রেজেন্টেশনটা বেশি হয়, ফ্যাট মেল ডাইজেশনটা আগে হয় এবং সিভিয়ার হয়। কেন হয়? এগুলো অনেকগুলো প্রপোজিশন বলা আছে। যেমন ধরো এই যে প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়, এখানে ইনফ্ল্যামেটরি ডিস্ট্রাকশনটা লাইপেজে, মানে লাইপেজ সিক্রেটিং সেলগুলোতে বেশি হয়। লাইপেজগুলো বেশি সেন্সিটিভ ডিস্ট্রাকশানে, ইনফ্লামেশনের জন্য। আরেকটা হচ্ছে এই যে লাইপেজটা বের হয়ে আসতেছে, এই প্যানক্রিয়াস থেকে তোমার অন্যান্য এনজাইমও আসে, ট্রিপসিন আসে, কাইমোট্রিপসিন আসে। এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন এরাও লাইপেজকে মেটাবলিজম করে ফেলতে পারে, লাইপেজ দেখো কমে গেল। তারপর হচ্ছে এই পেশেন্টদের যেটা হয়, এই পেশেন্টের মানে লাইপেজ যখন তোমার চলে আসে, লুমেনে চলে আসে ডাক্ট দিয়ে, তো এই পেশেন্টের কিন্তু বাইকার্বনেটও কম, কাজেই তার অ্যালকালাইন মিডিয়াটাও কিন্তু কম। তো এইদিকে গ্যাস্ট্রিক অ্যাসিড চলে আসলে, গ্যাস্ট্রিক অ্যাসিড তখন যেটা করে এই লাইপেজগুলোকে ব্রেকডাউন করে ফেলে। নর্মালি করতে পারে না, কারণ লাইপেজের সঙ্গে অনেক বেশি বাইকার্বনেট আসে, এখানে বাইকার্বনেটও আসতে পারছে না, কাজে এখানে লাইপেজটা ডিস্ট্রয় হয়ে যায় বেশি অন্যান্য এনজাইমের তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। আরেকটা হচ্ছে এই যে তোমার ডিউডেনামের যে এনভায়রনমেন্ট, এখানে দেখো যেহেতু বাইকার্বনেট নাই, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে বিলিয়ারি ট্রি থেকে যে বাইল সল্টগুলো আসলো সেগুলোও কিন্তু প্রেসিপিটেট করে। আমরা জানি যে বাইল সল্ট, বাইল অ্যাসিড এগুলো মাইসেলি তৈরি করার জন্য দরকার। কাজে একদিকে লাইপেজগুলো বেশি সেন্সিটিভ টু ডিস্ট্রাকশন, আর একদিকে হচ্ছে লাইপেজটাও প্রেসিপিটেট হয়ে যাচ্ছে অ্যালকালাইন মিডিয়া না থাকার কারণে। এই সব কিছু মিলে আসলে পেশেন্টের ফ্যাট মেলডাইজেশন এবং ম্যালঅ্যাবজর্পশনের ফিচারটা প্রিডোমিনেন্ট হয়, স্টিয়াটোরিয়া প্রিডোমিনেন্ট হয়। এরপরে আসো ফিচার্স অফ এন্ডোক্রাইন ফেলিওর। তো এন্ডোক্রাইন এটাও একই রকম এক্সোক্রাইনের মতো, এটাও অ্যাডভান্স বা লং স্ট্যান্ডিং ডিজিজ না হলে আইলেটস ড্যামেজ হয় না, কাজেই পেশেন্টের প্রথম দিকেই এন্ডোক্রাইন ফেলিওর নিয়ে আসে না। এটাও পার্সেন্টেজ প্রায় একই রকম, 40 থেকে 80% পেশেন্ট আলটিমেটলি একটা সময় গিয়ে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে এখানে শুধু যে ইনসুলিন সিক্রেটিং বিটা সেলগুলো চলে যায় তা কিন্তু না, এখানে গ্লুকাগনও চলে যায়, আলফা সেলও নষ্ট হয়ে যায়। কাজেই এদের ইনসুলিনও কম থাকে, গ্লুকাগনও কম থাকে। সমস্যা হচ্ছে যে একদিকে ডায়াবেটিস, আবার তুমি ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে তখন কাউন্টার রেগুলেটরি হরমোন গ্লুকাগন নাই, কাজেই হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডায়াবেটিসের ব্যাপার। আরও কিছু ব্যাপার আছে, শুধুমাত্র যে প্যানক্রিয়াটিক ইনসুলিন সিক্রেশন কম তার জন্যই ডায়াবেটিস হয় তা না, দেখা গেছে ইনফ্লামেশনের জন্য ইনসুলিনের সেন্সিটিভিটিও কমে যায়। কাজেই যখন আমরা ট্রিটমেন্টে পড়বো তখন দেখবো ইনসুলিন ছাড়া ওরাল হাইপোগ্লাইসেমিক দিয়েও কিন্তু এই ডায়াবেটিসটাকে চিকিৎসা করা সম্ভব। আর কি ফিচার হয়? আর ফিচার হচ্ছে ধরো একটা পেশেন্টের সিভিয়ার পেইন হচ্ছে, পেশেন্টের খাবার পরই ব্যথা বাড়ে, কাজেই সে ব্যথার ভয়ে খায় না, খেলেই ব্যথা হবে, খাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেশেন্টের একটা ক্রনিক ইনফ্লামেশন চলতেছে। 3 নম্বর হচ্ছে তার অ্যাবজর্পশন হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। 4 নম্বর হচ্ছে তার যদি ডায়াবেটিস ডেভেলপ করে, তাহলে যে কতগুলো ফ্যাক্টর, একটা পেশেন্ট খেতে পাচ্ছে না ব্যথার জন্য, তারপরে 2 নম্বর হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস, 3 নম্বর হচ্ছে পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস হচ্ছে। এতগুলো ফ্যাক্টর যখন একসাথে হয় তখন ডেফিনেটলি পেশেন্ট উইল লুজ ওয়েট এবং পেশেন্টের আদার ম্যাল নিউট্রিশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করে।
এছাড়া যদি পেশেন্টের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, আমরা পরে পড়ব, সেগুলোর আলাদা ফিচার নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এখন যদি আমরা পেশেন্টকে এক্সামিনেশন করি, আমরা জেনারেল এক্সামিনেশন হলে কী পাবো? জেনারেল এক্সামিনেশনে আমরা পেতে পারি একটা ম্যালনারিশড পেশেন্ট। একটা ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে সেই পেশেন্টের বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং তার অন্যান্য প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো ম্যালনিউট্রিশনের ফিচার পেতে পারি। অ্যাবডোমেন এক্সামিনেশন করলে আমরা আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেতে পারি। আর একটা ব্যাপার হলো, এই পেশেন্টগুলো সাধারণত পেইন থাকে, তো এরা আপার অ্যাবডোমেনে হট ওয়াটার বটল ইউজ করে বা হট ওয়াটার ব্যাগ ইউজ করে কন্টিনিউয়াসলি। তো একটা গরম ইউজ করলে যেটা হয়, তার স্কিনে একটা ইরাইথেমা হয়ে যায়, স্কিনে ট্যানিং, বার্নিং হয়ে যায়। তো এটাকে বলা হয় ইগনিও, আগুন থেকে আসছে। তাহলে অনেক লং টার্ম হট এক্সপোজারের জন্য তার আপার অ্যাবডোমিনাল স্কিনে একটা চেঞ্জ চলে আসে, এটাকে আমরা বলি ইরাইথেমা অ্যাব ইগনি। এরপর হচ্ছে ফিচার্স অফ কজ। মানে মনে করো যে যদি অ্যালকোহলিক হয়, তাহলে অ্যালকোহলিকদের শুধুমাত্র প্যানক্রিয়াটাইটিস হবে তা কিন্তু না। অ্যালকোহলিকদের প্যারোটিড গ্ল্যান্ড বড় হয়, প্যারোটাইটিস হয়। তারপরে অ্যালকোহলিকদের সিএলডি হতে পারে, কাজেই কনকমিটেন্ট সিএলডি ফিচার থাকতে পারে। আবার মনে করো স্মোকিংয়ের জন্য হয়েছে, তাহলে স্মোকারদের সিওপিডি হতে পারে, সিওপিডির ফাইন্ডিং পেতে পারি। ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, আলসার ডিজিজ হতে পারে। আবার মনে করো অটো ইমিউন ডিজিজ, তাহলে তার ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড আদার অর্গান ইনভলভমেন্ট, যেগুলো আমরা বলে আসলাম, সেই এরকম বিভিন্ন কজ যদি থাকে, তাহলে সেই কজের ফিচারও আমরা কিন্তু এক্সামিনেশনে পেতে পারি। অনুরূপভাবে যদি কমপ্লিকেশন ডেভেলপ করে কোনো, সেই কমপ্লিকেশনের ফিচারগুলো কিন্তু আমরা এক্সামিনেশনে পেতে পারি। এখন আসলে কী কমপ্লিকেশন হয়? কমপ্লিকেশন কমনলি যেটা হয় সেটা হলো সিউডোসিস্ট হয়। তো এখানে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যখন পড়েছি তখনও দেখেছি সিউডোসিস্ট। এখানকার ব্যাপারটা হচ্ছে এই সিউডোসিস্টগুলো অ্যাকিউট থেকে আলাদা হলে এমন, অ্যাকিউটের সিউডোসিস্টগুলো প্রথমে ম্যাচিউর থাকে না, প্রথমে একটা ইনম্যাচিউর কাভারিং থাকে, একটা সময় গিয়ে ম্যাচিউর কাভারিং হয়। এখানে উল্টো, এখানে আসলে শুরু থেকেই ম্যাচিউর থাকে। এরা ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে ইউজুয়ালি ক্লোজ কন্ট্যাক্টে থাকে। এটা একটা ব্যাপার। আর একটা হলো এই সিস্টগুলো যদি কখনো কোনো কারণে মনে করো সিস্টের ওয়ালটা ছিদ্র হয়ে গেল, তাহলে এই ফ্লুইডগুলো কিন্তু অ্যাবডোমেনে চলে আসতে পারে। অ্যাবডোমেনে চলে আসলে অ্যাসাইটিস ডেভেলপ করবে। এটা কখনো প্লুরাল স্পেসের সঙ্গে কমিউনিকেশন করে ফেলতে পারে, তাহলে তখন প্লুরাল ইফিউশন হতে পারে। এই যে প্যানক্রিয়াসের মধ্যে একটা ফাইব্রোটিক প্রসেস চলছে, তো এটা কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াসের সঙ্গেই লেগে থাকে, তাহলে কমন বাইল ডাক্ট এই ফাইব্রোটিক প্রসেস চলে আসতে পারে। তো চলে আসলে পেশেন্টের বাইল ডাক্ট অবস্ট্রাকশন হবে, তখন পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা পেশেন্ট হিস্ট্রিতেও বলবে, আবার এক্সামিনেশনেও আমরা পাবো। ডিউডেনামের সঙ্গে প্যানক্রিয়াটিক হেডটা খুবই কাছাকাছি থাকে। তো যখন প্যানক্রিয়াটিক হেড প্রিডোমিনেন্ট প্যানক্রিয়াটাইটিস হয়, তখন ডিউডেনামকেও কিন্তু ইনভলভ করতে পারে, ডিউডেনামকে ফাইব্রোসিস করে ডিউডেনামকেও ব্লক করে ফেলতে পারে। তখন আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে ভমিটিং হবে, প্রফিউজ ভমিটিং অফ আনডাইজেস্টেড, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। প্যানক্রিয়াসের ঠিক পিছনেই দেখো এক পোর্টাল ভেইন, স্প্লিনিক আর্টারি, আশেপাশে পোর্টাল ভেইন থাকে। কাজে এই পোর্টাল ভেইন, স্প্লিনিক ভেইন, এগুলো কিন্তু ফাইব্রোসিসের মাধ্যমে ইনকর্পোরেট হয়ে যেতে পারে, বা ইনফ্লামেশনের জন্য সেখানে ফাইব্রোটিক স্ট্রাকচার বা থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। তো পোর্টাল ভেইন থ্রম্বোসিস বা ব্লক হয়ে গেলে, স্প্লিনোমেগালি হবে পেশেন্টের, স্টমাকে ভ্যারিক্স ডেভেলপ করবে। পোর্টাল ভেইন বন্ধ হয়ে গেলে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে, সেটার ফিচার ডেভেলপ করবে। পেশেন্ট জিআই ব্লিডিং নিয়ে আসতে পারে। তো এখানে যদি পোর্টাল হাইপারটেনশন হয়, স্প্লিনিক ভেইন থ্রম্বোসিস হয়, এগুলো থেকেও জিআই ব্লিডিং হতে পারে, ভ্যারিসেল ব্লিডিং। আবার এই যে তোমার প্যানক্রিয়াটাইটিস, সেই প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টদের ভমিটিং হলে তার ইসোফেগাসে লোয়ার এন্ডে টিয়ার হতে পারে, ম্যালোরি ওয়েজ টিয়ার, বা এরা অ্যালকোহলিক, যেহেতু অ্যালকোহলিকদের ভমিটিং হতে পারে, সে ম্যালোরি ওয়েজ টিয়ার থেকে ব্লিডিং হতে পারে। আবার এই রোগীদের হচ্ছে স্টমাকে, ডিউডেনামে ইরোশন হলে সেখান থেকে ব্লিডিং হতে পারে। আবার এই যে মনে করো সিউডোসিস্ট কিন্তু ইন্টারনালি বিভিন্ন জায়গার সঙ্গে কমিউনিকেশন করতে পারে, স্টমাকের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, স্টমাকের কোনো আর্টারির সাথে কমিউনিকেশন করতে পারে, সিউডোসিস্টের আশেপাশে অন্য কোনো ব্লাড ভেসেল তার সাথে কমিউনিকেশন করতে পারে। যখন এটা ব্লাড ভেসেলের সাথে কমিউনিকেশন করে, তখনই এই ব্লাড ভেসেলের ব্লাডগুলো হাই প্রেশার, তো তখন সিউডোসিস্টের মধ্যে চলে আসলে তখন অ্যাপারেন্টলি তোমার মনে হবে যে ব্লাড ভেসেল থেকে একটা আউট পাউচিং অ্যানিউরিজমের মতো হয়ে আছে, ওটাকে আমরা তখন বলি সিউডো অ্যানিউরিজম। এই সিউডো অ্যানিউরিজমগুলো কিন্তু অনেক সময় সিউডো অ্যানিউরিজম থেকেও ব্লিডিং হতে পারে। মানে সিউডো অ্যানিউরিজম মনে করে স্টমাকের সঙ্গে চলে আসছে, স্টমাককে পেনিট্রেট করছে, তাহলে স্টমাক থেকে ব্লিডিং হতে পারে। অথবা যেহেতু আমরা বলে আসছি সিউডোসিস্টগুলো বা কমন প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে অ্যাটাচড, তাহলে ব্লাড এখানে প্রথম সিউডোসিস্টে আসলো, সেখান থেকে কমন প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে ডিউডেনামে চলে আসলো।
এই যে ব্লাডটা ওখান থেকে প্যানক্রিয়েটিক ডাক্ট দিয়ে ডিউডেনামে আসলো, এটাকে বলে হিমোসাক্কাস প্যানক্রিয়েটিকাস। এটাও কিন্তু ব্লিডিংয়ের মাধ্যমে, ভমিটিংয়ের মাধ্যমে ব্লিডিং হিসেবে আমাদের কাছে আসতে পারে। আরেকটা কমপ্লিকেশন ফিস্টুলা, একটু আগে আমরা বলে ফেলছি যে ইন্টারনাল ফিস্টুলা হতে পারে, এক্সটার্নাল। ইন্টারনাল মানে হচ্ছে এই সিউডোসিস্ট থেকে মেইনলি হয়, এটা থেকে স্টমাকের সঙ্গে, ডিউডেনামের সঙ্গে, কোলনের সঙ্গে, বিভিন্ন জায়গার সঙ্গে ফিস্টুলা কমিউনিকেশন করে ফেলতে পারে। আর এক্সটার্নাল মেইনলি হয় হচ্ছে কারো যদি সিউডোসিস্ট ড্রেইন করা হয়, মনে করো কারো সিউডোসিস্ট আছে, তাকে পারকিউটেনিয়াসলি ল্যাপারোস্কোপিক্যালি বা কোনোভাবে ড্রেইন করা হলো, সেই ড্রেনেজ ট্র্যাকটা বন্ধ না হয় সেখান দিয়ে ফিস্টুলা হতে পারে। এছাড়া এই ধরনের পেশেন্টের জিআই ডিসমোটিলিটি ডেভেলপ করে, গ্যাস্ট্রিক ডিসমোটিলিটি, তারপরে গ্যাস্ট্রোডিউডোনাল ডিসমোটিলিটি ডেভেলপ করে। এটা সাধারণত করে হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি প্রসেস, 1 নাম্বার। তারপরে নিউরোনাল ইনভলভমেন্ট হয়, তার জন্য হতে পারে। আর একটা হতে পারে যে ড্রাগ ইউজ করা হয়, ক্রনিক প্যানক্রিয়াটিসে ব্যথার জন্য নার্কোটিক অ্যানালজেসিক্স ব্যবহার করা হয়, সেগুলোর কারণেও ডিসমোটিলিটি হতে পারে। তো এগুলোর কারণে দেখা যায় পেশেন্ট ডিসমোটিলিটি মানে গ্যাস্ট্রোপ্যারেসিস, স্টমাকের মুভমেন্ট ভালো না হলে খিদা লাগবে না, একবার খেয়েছে আর খিদা লাগছে না, ঠিকমতো পাস করছে না, অ্যাবডোমিনাল ফুলনেস, এগুলো নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এছাড়া ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লং টার্ম পারসিস্ট করলে দেখা যায় 4% বা 5%-এর মতো ক্ষেত্রে প্যানক্রিয়াটিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এই ফিচারগুলো নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, আমরা হিস্ট্রিতেও পেতে পারি, এক্সামিনেশনেও পেতে পারি। এখন আসো আমাদের এই পেশেন্টটার যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে এটাকে আমার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। তো ইনভেস্টিগেশন আমরা এরকম করে বলতে পারি যে আমরা যদি কনফার্ম করতে চাই যে প্যানক্রিয়াটাইটিস আছে কিনা, তাহলে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো প্যানক্রিয়াসের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ফাংশনাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। স্ট্রাকচার দেখতে গেলে আমরা দুইটা জিনিস খেয়াল করে আগাই, একটা হলো ডাক্টাল সিস্টেম আর একটা হচ্ছে প্যারেনকাইমা। তাহলে আমরা স্ট্রাকচার যখন দেখি তখন স্ট্রাকচার দেখার জন্য আমাদের কী কী টুলস আছে। আমরা স্ট্রাকচার দেখতে পারি একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন করে। তাহলে প্লেন এক্সরে অ্যাবডোমেন করে আমরা কী পেতে পারি, আমরা প্যারেনকাইমা অথবা ডাক্টাল সিস্টেম, কোথাও কোনো স্টোন, ক্যালসিফিকেশন এগুলো থাকলে আমরা পেতে পারি। আমরা কি করতে পারি, আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আলট্রাসোনোগ্রাফি করে আমরা পেতে পারি যে তার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ডাইলেটেড, ডাক্টের মধ্যে কোনো স্টোন আছে, ডাক্টে কোনো টিউমার আছে, ডাক্টে কোথাও কোনো স্ট্রিকচার আছে, অথবা প্যারেনকাইমা, যেটা প্যারেনকাইমা অ্যাট্রফি হয়ে গেছে, প্যারেনকাইমার যে মার্জিন, সে মার্জিনটা সুন্দর মার্জিন নাই, ইরেগুলার মার্জিন হয়ে গেছে, গ্ল্যান্ড ছোট হয়ে গেছে, গ্ল্যান্ডের প্যারেনকাইমার ডেনসিটি নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা আলট্রাসোনোগ্রাফি করে পেতে পারি। অথবা আলট্রাসোনোগ্রাফি করে আদার কমপ্লিকেশান ডেভেলপ করে গেছে কিনা, লোকাল কমপ্লিকেশান যেগুলো biliary tree অবস্ট্রাকশান, ডিউডেনাল অবস্ট্রাকশান, সিউডোসিস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি, মানে কমপ্লিকেশনও দেখে ফেলা যায় এর মাধ্যমে। এরপরে হচ্ছে আমরা এই সিটি স্ক্যান করে দেখতে পারি, একই জিনিস আলট্রাসাউন্ডে যেটা পাওয়া যায় সিটি স্ক্যানও পাওয়া যায়, আরও ভালো পাওয়া যায়। আমরা এমআরআই করতে পারি, ইভেন এমআরসিপি, মানে আমার এমআরআই করে তো কী দেখি, আমরা টিস্যুও দেখি, ডাক্টও দেখি, কিন্তু যখন আমরা এমআরসিপি করব, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাম, তখন আমরা শুধু হচ্ছে ডাক্টাল সিস্টেমগুলো দেখবো, ডাক্টে কোথাও কোনো ন্যারোয়িং আছে কিনা, ডাইলেটেশন আছে কিনা, স্ট্রিকচার আছে কিনা, স্টোন আছে কিনা, এগুলো দেখতে পারি। তাহলে আমাদের স্ট্রাকচার দেখার জন্য এগুলোর দরকার। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড। মানে আলট্রাসাউন্ডটা আমরা অ্যাবডোমেন দিয়ে না করে এন্ডোস্কোপের মাধ্যমে, এন্ডোস্কোপের টিপে আলট্রাসাউন্ড লাগানো থাকে, সেটা দিয়ে আমরা আলট্রাসাউন্ড করে আমরা স্ট্রাকচার দেখতে পারি। তাহলে এই যে স্ট্রাকচার যে পরীক্ষাগুলো দিয়ে দেখলাম, এগুলো দিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন দেখে ফেলা সম্ভব। এরপর হচ্ছে প্যানক্রিয়াটিক ফাংশন। আমরা জানি প্যানক্রিয়াসের দুইটা ফাংশন, একটা হলো তোমার এনজাইমেটিক ফাংশন, তার মানে এক্সোক্রাইন, আর একটা হরমোনাল ফাংশন এন্ডোক্রাইন। তো এনজাইমেটিক ফাংশন আমরা মানে প্যানক্রিয়াস এনজাইম ঠিকমতো বের করতে পারছে কিনা, ঠিকমতো তৈরি হচ্ছে কিনা দেখার জন্য দুই ধরনের পরীক্ষা আছে, একটা হলো ডাইরেক্ট পরীক্ষা আর একটা ডাইরেক্টটা আসলে একটু ডিফিকাল্ট। ডাইরেক্ট মানে হচ্ছে এন্ডোস্কোপি করে প্যানক্রিয়েটিক যে ডাক্ট যেখানে ওপেন করা ডিউডেনামে, সেখানে গিয়ে প্যানক্রিয়েটিক জুস কালেক্ট করতে হয়। সেই জুস কালেক্ট করে, জুস অনেক সময় স্পন্টিনিয়াসলি কালেক্ট করা যায়, বা কখনো তুমি চাইলে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন ইনজেকশন দিয়ে জুসটাকে স্টিমুলেট করবা, সিক্রেট হবে, তখন কালেক্ট করতে পারো। তো এগুলো করে আমরা জুস নিয়ে সেটা জুসে অ্যাসে করতে পারি যে প্যানক্রিয়াটিক এনজাইম কোনো ঘাটতি আছে কিনা, কিন্তু এটা আসলে ডিফিকাল্ট, এটা আসলে কমার্শিয়ালি অ্যাভেলেবল না, রিসার্চ পারপাসে করা হয়। আর একটা কথা ইনডাইরেক্ট মানে আমি দেখবো যে প্যানক্রিয়াটিক এনজাইম যদি এনজাইম যেটা, সেই এনজাইমটা আমি ব্লাডে কেমন পাচ্ছি, স্টুলে কেমন পাচ্ছি। যদি দেখি যে ব্লাডে প্যানক্রিয়াটিক এনজাইম কম, স্টুলে কম যাচ্ছে, তাহলে বুঝতে হবে প্যানক্রিয়াস তৈরি ঠিকমতো করছে না, এটা একটা। আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে, সেই সাবস্ট্রেটটা আমরা দেখতে পারি যে ডাইজেশন ঠিকমতো হচ্ছে কিনা। তাহলে এভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা সিরামে
ট্রিপসিনোজেন বা ট্রিপসিন, এটা আমরা অ্যাসে করতে পারি যে সিরাম ট্রিপসিনোজেন বা ট্রিপসিন যদি প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে এটা কম হবে। স্টুলে আমরা ইলাস্টেজ দেখতে পারি, স্টুলে কাইমোট্রিপসিন দেখতে পারি। যদি স্টুল ইলাস্টেজ কমে যায়, কাইমোট্রিপসিন কমে যায়, তাহলে বুঝতে হবে প্যানক্রিয়াস থেকে এগুলো কম সিক্রেশন হচ্ছে। আরেকটা হচ্ছে স্টুলে ফ্যাট দেখতে পারি। তা যদি ফ্যাট কারো ডাইজেশন হয়ে যেত, লাইপেজ থাকতো, তাহলে কিন্তু স্টুলে ফ্যাট এত আসার কথা না। তো স্টুলে ফ্যাট আমরা অ্যাসে করতে পারি, এটাও দুইটা পদ্ধতি আছে। একটা হলো কোয়ালিটেটিভ, মানে ফ্যাট আছে কি নাই শুধু স্টেইন করে মাইক্রোস্কোপ দিয়ে দেখে যে পার হাই পাওয়ার ফিল্ডে কতগুলো গ্লোবিউল, যদি 6টা গ্লোবিউলের বেশি থাকে তাহলে বুঝতে হবে ফ্যাট ঠিকমতো অ্যাবজর্পশন হয়নি, তার মানে স্টিয়াটোরিয়া হচ্ছে। অথবা কোয়ান্টিটেটিভ, আমরা স্টুল ওজন করে স্টুলে আমরা দেখতে পারি কতটুকু ফ্যাট। সাধারণত পেশেন্ট যেই পরিমাণ ফ্যাট ইনটেক করে প্রতিদিন, আমরা যদি মেজার করে দিই যে 100 গ্রাম ইনটেক করবে, তাহলে বলা হয় যে যতটুকু ইনটেক করবে তার 7%-এর উপরে স্টুলে যাবে না। তার মানে 100 গ্রাম যদি প্রতিদিন সে খায়, 7 গ্রামের উপরে প্রতিদিনের স্টুলে যাওয়ার কথা না। যদি বেশি যায় তাহলে বুঝতে হবে তার ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না। তো এইভাবে আমরা এক্সোক্রাইন ফাংশনগুলো দেখতে পাই। আর এন্ডোক্রাইন ফাংশন আমরা জানি, এন্ডোক্রাইন ফাংশন দেখার সহজ উপায় হলো ডায়াবেটিস আছে কিনা। যদি কারো আমি দেখি যে ডায়াবেটিস আছে, বা আমরা চাইলে ইনসুলিন লেভেল, ইনডাইরেক্টলি সি পেপটাইড লেভেল মেপেও দেখতে পারি, কিন্তু আসলে ডায়াবেটিস দেখলে হয়। আমরা যদি ব্লাড সুগার দেখি যে ভালো নাই, ডায়াবেটিস ডেভেলপ করে গেছে, তাহলে ধরে নিতে পারি যে এন্ডোক্রাইন ফেলিওর আছে। কারণ দেখার জন্য তোমার পরীক্ষা হলো, যেমন ধরো জেনেটিক টেস্ট আমরা করতে পারি, আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করে কারণ দেখার চেষ্টা করতে পারি। এছাড়া আমরা অটো ইমিউন চিন্তা করলে ওখানে আমরা যে কথাগুলো বলে আসছি, ইমিউনোগ্লোবুলিন 4, IgG4 লেভেল বেড়ে গেছে কিনা, অন্যান্য অটো অ্যান্টিবডি আছে কিনা। এছাড়া বাকি কারণগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, স্মোকিং, অ্যালকোহল, এগুলো আসলে হিস্ট্রি শুনে বোঝা যায়। আর কমপ্লিকেশন দেখার জন্য যেগুলো বললাম সেগুলো স্ট্রাকচার দেখতে যে পরীক্ষাগুলো লাগে সেগুলো দেখে দিয়েই কিন্তু আসলে কমপ্লিকেশন দেখে ফেলা সম্ভব। এখন এই যে আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারে এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের যখন ম্যানেজমেন্ট করব তখন এটা আমাদের একটু লাগবে। আমরা যে ধরো এক্সরেতে অত ভালো দেখা যায় না, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, MRI, MRCP, EUS, এই পরীক্ষাগুলো করে আমরা দেখি যে প্যানক্রিয়াটিক ডাক্টগুলো ডাইলেটেড কিনা, মেইন ডাক্ট বা ব্রাঞ্চ ডাক্ট এগুলো ডাইলেটেড কিনা। যদি ডাইলেটেড থাকে তখন সেটাকে আমরা বলি বিগ ডাক্ট ডিজিজ। আর যেই প্যানক্রিয়াটাইটিসে ডাক্ট ডাইলেটেড না, ডাক্টাল অ্যানাটমি মোটামুটি ভালো অথবা ন্যারো হয়ে গেছে, ইরেগুলার ন্যারোয়িং হয়ে গেছে, কিন্তু মেইন প্যাথোলজি প্যানক্রিয়াসের প্যারেনকাইমাতে, ওদেরকে আমরা বলি স্মল ডাক্ট ডিজিজ। এটা খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট পারপাসে। তাহলে বিগ ডাক্ট নাকি স্মল ডাক্ট, এটা আমাদের স্ট্রাকচার দেখার সময় খুব ভালো করে দেখে নিতে হয়। প্যারেনকে আমরা আগেই বলেছি, আমরা প্যারেনকে আমার ডেন্সিটি দেখতে হয়, অ্যাট্রফি কিনা, মার্জিন কেমন, সেগুলো দেখতে হয়। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে আমরা স্ট্রাকচারাল চেঞ্জ দেখি, এটা কিন্তু লেট ফাইন্ডিং। আমরা একটু আগে বলে আসছি যে লেট ফাইন্ডিং না হলে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফেলিওর কিন্তু প্রথমেই প্রেজেন্ট করতো। কাজেই আমি এই চেঞ্জ আসার জন্য ওয়েট করবো, আমার পেশেন্টের পেইন আছে, আমি পরীক্ষা করে দেখলাম যে না, তার তো তেমন কোনো চেঞ্জ পাওয়া যায়নি, তাহলে আমরা কি বলবো? কাজেই এটা আসলে লেট ফাইন্ডিং। অ্যাডভান্স প্যানক্রিয়াটাইটিস না হলে স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু পাওয়া যায় না, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে অন্যান্য অনেক কন্ডিশন যেখানে তোমার প্যানক্রিয়াটাইটিস নাই কিন্তু এই স্ট্রাকচারাল চেঞ্জগুলো থাকতে পারে। মানে দুইটা ব্যাপার, প্যানক্রিয়াটাইটিস আছে তারও ফাইন্ডিং পাওয়া যাচ্ছে না, সেটাও যেমন হতে পারে, আবার প্যানক্রিয়াটাইটিস নাই কিন্তু তারও পজিটিভ ফাইন্ডিং থাকতে পারে। ইউজুয়ালি এলডারলি পেশেন্ট বা অ্যালকোহলিক, অত বেশি অ্যালকোহল খাচ্ছে না, প্যানক্রিয়াটাইটিস হয়নি কিন্তু তার ভিতরে চেঞ্জ চলে আসছে, সেটা হতে পারে। বা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, তাদের এরকম কিন্তু চলে আসতে পারে উইদাউট হ্যাভিং প্যানক্রিয়াটাইটিস। এই জন্য একটু সেন্সিটিভিটি স্পেসিফিটি কম, কিন্তু এটুকু ইম্পর্টেন্ট, আমি যদি বিগ ডাক্ট পেয়ে যাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা যদি একটা সিটি স্ক্যান দেখি, এখানে তোমরা এটা তো লিভার, বুঝতে পারছো যে এটা লিভার রাইট সাইড, এটা লিভারের লেফট লোব, এই যে এটা দেখো এটা হচ্ছে গল ব্লাডার অর্গান, তোমরা চিনো, এটা স্টমাক, এটা স্টমাকের মধ্যে ইয়ার, এটাও বুঝতে পারছো, এটা লেফট কিডনি, এটা হলো তোমার রেনাল ভেসেলস, এটা আরেকটা কিডনি, এইটা হলো অ্যাওর্টা, এটা ভেনা ক্যাভা, এই দেখো এইটা হলো প্যানক্রিয়াস, এটা হলো প্যানক্রিয়াস। তাহলে এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের মাঝখানে দেখো এটা হলো প্যানক্রিয়াসের ডেন্সিটি, যেখানে আমি রাখছি এই ডেন্সিটিটা লিভারের ডেন্সিটি একই রকম। এই প্যানক্রিয়াসের মাঝখান দিয়ে দেখো এই যে একটা আর হাইপোটেন্স এরিয়া, এটা হচ্ছে ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট। নর্মালি প্যানক্রিয়াসের মধ্যে এই ডাক্টগুলো কিন্তু এভাবে দেখা যায় না। আর একটা জিনিস দেখো, এই ডাক্টের মাঝখানে বডির মোটামুটি শেষের দিকে এখানে একটা ব্রাইট শ্যাডো, তার মানে একটা স্টোন আছে। আবার এই হেড, প্যানক্রিয়াটিক হেড যেখানে, হেডেও দেখো কতগুলো স্টোন আছে, এখানে প্যারেনকাইমাতেও স্টোন আছে। কাজে এটা আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, এবং যেহেতু ডাক্টগুলো বেশ ডাইলেটেড, আমি এটাকে বিগ ডাক্ট ডিজিজ কিন্তু বলতে পারি। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে একটা এমআরসিপি। এমআরসিপি মানে ম্যাগনেটিক রেজোনেন্স মানে এমআরআই, কিন্তু এমআরআই করে এটাকে একটা কম্পিউটারে অ্যানালাইসিস করে শুধু বিলিয়ারি ট্রি এবং প্যানক্রিয়াটিক ট্রিকে নিয়ে আসা হয়েছে। তো এটা 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 তো ডিউডেনাম, এটা স্মল ইন্টেস্টাইন। এইখানে দেখো এটা হলো কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট, এটা হলো গলব্লাডার, এটা লেফট হেপাটিক ডাক্ট, এটা রাইট হেপাটিক, এগুলো ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রি। আর এটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট, এই যে এটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট। নর্মালি বিলিয়ারি কমন বাইল ডাক্টের চেয়ে প্যানক্রিয়াটিক ডাক্ট ন্যারো থাকে। এখানে দেখো কমন বাইল ডাক্টের ডায়ামিটার দেখো, আর প্যানক্রিয়াটিক ডাক্টের ডায়ামিটার, প্যানক্রিয়াটিক ডাক্ট কিন্তু এটার চেয়ে বড়, কাজেই এটা কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে। এবং এটা ইউনিফর্ম না, এটা বিলিয়ারিটি দেখো কত সুন্দর ইউনিফর্ম আউটটা, এটা ইউনিফর্ম না, দেখো ইরেগুলার। আবার এই যে এখান দিয়ে দেখো সাইড ব্রাঞ্চগুলো ডাইলেটেড, এই যে একটা সাইড ব্রাঞ্চ, এখানে একটা ডাইলেটেড হয়ে আছে, এগুলো সাইড ব্রাঞ্চও ডাইলেটেড। আর একটা এখানে অনেক বড় একটা শ্যাডো, এটা কি? এটা একটা সিস্ট, সিউডোসিস্ট বা ট্রুসিস্ট। এটা প্যানক্রিয়াটিক কমন ডাক্টের সঙ্গে, মেইন ডাক্টের সঙ্গে কমিউনিকেশন আছে খুবই কাছে। তাহলে এমআরসিপি করে আমরা কিন্তু এই বিলিয়ারি অ্যানাটমি খুব ভালো করে দেখতে পারি। তাহলে এটাও একটা বিগ ডাক্ট ডিজিজ। আচ্ছা, এই ডাক্ট ডাইলেটেশনের উপর ডিপেন্ড করে অনেক সময় প্যানক্রিয়াটাইটিসকে এমআরসিপিতে একটু গ্রেডিং করা হয়, এটাকে কেমব্রিজ গ্রেডিং করে। এটা অত বেশি না জানলেও চলবে, আমি খুব সহজ করে যেটা বলি যে যদি তুমি দেখো সাইড ব্রাঞ্চ অ্যাবনর্মাল, এই যে সাইড ব্রাঞ্চগুলো, এই যে প্যানক্রিয়াটিক মেইন ডাক্টের পাশে যে সাইড ব্রাঞ্চ, যদি সাইড ব্রাঞ্চ অ্যাবনর্মাল থাকে এবং সেটা 3টার কম হয় তাহলে ইকুইভোকাল, তুমি বলতেও পারো নাও পারো। কাজেই তুমি প্যানক্রিয়াটাইটিস বলতে চাইলে অ্যাটলিস্ট 3টা সাইড ব্রাঞ্চ অ্যাবনর্মাল হইতে হবে। তাহলে যদি অ্যাটলিস্ট 3টা সাইড ব্রাঞ্চ অ্যাবনর্মাল হয় তখন সেটা মাইল্ড। আর যদি মেইন ডাক্ট যাই হোক না কেন, মেইন ডাক্ট নর্মাল থাকতে হবে। কিন্তু যদি কারো মেইন ডাক্ট অ্যাবনর্মাল হয়, মানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যদি কারো অ্যাবনর্মাল হয়, স্ট্রিকচার হোক, ডাইলেটেশন হোক, তাহলে সেটাকে মডারেট বলতে হবে। তাহলে আমি যদি কারো মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা অ্যাবনর্মাল পেয়ে যাই তাহলে সেটা অ্যাটলিস্ট মডারেট। আর যদি মেইন ডাক্ট নর্মাল থাকে, 3টার বেশি সাইড ব্রাঞ্চ অ্যাবনর্মাল থাকে, তখন সেটা মাইল্ড বলবো। আর সিভিয়ার কখন বলবো? সিভিয়ার হচ্ছে একেবারেই স্ট্রিকচার বা একেবারেই বন্ধ হয়ে গেছে বা ডাইলেটেশনটা অনেক বেশি, 10 মিলিমিটারের চেয়ে বড়, এরকম যদি হয় তখন আমরা সেটাকে বলি সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। এখন আসো ম্যানেজমেন্ট। আমরা যখন ম্যানেজমেন্ট করব তখন আমাদের সিমটম যেমন পড়ে আসছিলাম সেই জিনিসগুলোর ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আমাদের সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট, সিমটোমেটিক সাপোর্টিভের মধ্যে আমাদের মেইন 3টা ব্যাপার ছিল, কিন্তু একটা ছিল পেইন, একটা ছিল হচ্ছে তোমার ম্যাল অ্যাবজর্পশন, আর একটা ছিল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই 3টা জিনিস ম্যানেজমেন্টের উপর আমাদের প্রাধান্য দিতে হবে। তো আমাদের প্রথমে আসো পেইন ম্যানেজমেন্ট। আমরা পেইনের অনেকগুলো কারণ বলেছিলাম, তার মধ্যে একটা বলেছিলাম যে লোকাল যে কমপ্লিকেশন, যেমন ধরো কারো সিস্ট হয়ে গেছে, কারো ধরো কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, কারো মনে করো ডিউডেনাল অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, বা কারো ধরো গ্যাস্ট্রোপ্যারাসিস ডেভেলপ করছে, তার কিন্তু এগুলো আগে খুঁজে বের করতে হবে ট্রিটেবল কন্ডিশন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এগুলোর চিকিৎসা, ইভেন প্যানক্রিয়াটিক কার্সিনোমা হলেও কিন্তু পেইন হতে পারে। কাজে এই জিনিসগুলো আমার প্রথম দেখে নিতে হবে, দেখে নিয়ে এগুলোর চিকিৎসা করতে হবে, মানে এগুলো তেমন কিছু নাই। আচ্ছা, এখন আসো তাহলে আমাদের পেইন কমায় রাখতে হবে। তো পেইন কমায় রাখার জন্য অ্যানালজেসিক দেবো, এটা প্যারাসিটামল দেওয়া যেতে পারে। এনএসআইডি কোনো বইতে দেওয়ার কথা বলেছে, কোনো বইতে বলে নেই, দিতে পারো। ট্রামাডল ইউজ করা হয় নার্কোটিক অ্যানালজেসিক। এখানে প্রোটন পাম্প ইনহিবিটরও ইউজ করা হয়, কারণ পিপিআই দিলে যেটা হয়, পিপিআইতে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কম রিলিজ হয়। তো যদি ডিউডেনাল এনভায়রনমেন্টটা অত বেশি অ্যাসিডিক না হয় তাহলে কিন্তু ওখান থেকে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন অত বেশি রিলিজ হয় না, তাহলে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করার ফ্যাক্টর কিন্তু কমে যায়, এটা একটা ব্যাপার। তা আরেকটা কাজ আমরা যেটা করতে পারি, এই কিছু অ্যানালজেসিক আছে যেগুলো আসলে মানে ঠিক ট্র্যাডিশনাল অ্যানালজেসিক না, যেমন ধরো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপটালিন, ইমিপ্রামিন, অথবা ধরো এসএসআরআই, এরাও কিন্তু অ্যানালজেসিক হিসেবে কাজ করে, অথবা ধরো গাবাপেন্টিন, প্রিগাবালিন, এগুলোও কিন্তু আমরা পেশেন্টকে ব্যথা কমানোর জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এনজাইম সাপ্লিমেন্ট। মানে আমি যদি কোনো পেশেন্ট যদি মিল ইনটেক করে তাহলে তার প্যানক্রিয়াস থেকে জুস সিক্রেশন হইতে হবে। তো যখনই সিক্রেশন করতে যাবে তখন কিন্তু তার পেইনটা শুরু হবে। তা আমি যদি বাইরে থেকে এনজাইম সাপ্লিমেন্ট দিতে পারি তাহলে তার প্যানক্রিয়াসের একটু রেস্ট হয়, তো রেস্ট হলে ওর পেইনটা কমে যায়। প্যানক্রিয়াটিক এনজাইম বাজারে কমার্শিয়ালি পাওয়া যায়, ডোজ একটু বেশি দিতে হয়। ডোজ বেশি মানে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় ট্যাবলেট, সেগুলোতে লাইপেস কন্টেন্ট দিয়ে ডোজ ক্যালকুলেট করতে হয়। একটা ট্যাবলেটে 6500 ইউনিট লাইপেস থাকে। এটা ডোজ হচ্ছে 20 থেকে 30,000 ইউনিট পার মিল। তাহলে তুমি চিন্তা করো যে 20,000 হলে 3টা ট্যাবলেট, 30,000 হলে ধরো 5টা ট্যাবলেট, তাহলে 3টা থেকে 5টা ট্যাবলেট প্রতিটা মিলের সময় খেতে হবে, এবং প্রতিটা মিলের সময়, এবং এটা বলা হয় মানে স্প্রেড ওভার মিল, তার মানে খাবার সময় বা খাবার ইমিডিয়েটলি পরে, এই সময় আসলে খাবার ইমিডিয়েটলি আগেও দেওয়া যেতে পারে, জাস্ট খাবার সময়টাতে আসলে এই এনজাইমগুলো দিতে হয়।
আচ্ছা, আরেকটা করা যায় হলো যে আমরা জানি যে প্যানক্রিয়েটিক নার্ভগুলো আলটিমেটলি সিলিয়াক প্লেক্সাসে যায়, সেখান থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেইনগুলো পাঠায় দেয়। আমি যদি এগুলো সব মেজার করে দেখি যে না আমি পেইন কমাতে পারছি না, তাহলে আমি যদি পেইন পাথওয়েটাকে নষ্ট করে দিই তাহলে পেইন হলেও রোগী বুঝতে পারবে না। তো এটা হচ্ছে সিলিয়াক প্লেক্সাস আইডেন্টিফাই করে ইউজুয়ালি এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড গাইডেন্সে তো সিলিয়াক প্লেক্সাসকে ব্লক করা যেতে পারে বা সিলিয়াক প্লেক্সাসকে ড্যামেজ করে দেওয়া যেতে পারে, অ্যালকোহল ইনজেকশন দিয়ে ড্যামেজ করে দেওয়া হয়। তো এভাবেও কিন্তু পেশেন্টকে পেইন ফ্রি করা যেতে পারে। আচ্ছা, এখন এই মেডিকেল ম্যানেজমেন্ট বা ইনজেকশন দেওয়া ছাড়াও আমরা কখনো কখনো এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট কিন্তু করতে পারি। এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টগুলো মেইনলি বিগ ডাক্টের জন্য, তার মানে যাদের ডাক ডাইলেটেড। এখন ধরো কারো একটা মেইন প্যানক্রিয়াটিক ডাক ডাইলেটেড, যদি ডাক ডাইলেটেড থাকে তাহলে দেখো আমরা যদি এই ছবিটাতে ফিরে যাই, মনে করো এইখানে এটা প্যানক্রিয়াটিক মোটামুটি হেডের এখানে মনে করো একটা ক্যালসিফাইড শ্যাডো আছে, এখানে দেখা যাচ্ছে, বা সিটি স্ক্যানে চলে যাই, এই যে এইখানে দেখো এই স্টোনটা আছে এইখানে। তাহলে এরকম যদি কাছে কাছে মানে হেড এবং প্রক্সিমাল ডিস্টাল বডি, এদিকে তো প্যানক্রিয়াসের প্রক্সিমাল হচ্ছে এই পাশে, কাজে হেড বা ডিস্টাল বডিতে যদি থাকে কোনো স্টোন বা স্ট্রিকচার থাকে, তাহলে আমি এন্ডোস্কোপি করে ইআরসিপি করে এখানে গিয়ে আমরা এখানে প্রথম যেটা করতে পারি, এখানে স্ফিংটারটা কেটে দিতে পারি, স্ফিংটারোটমি। তাহলে কেটে দিলে ওখান দিয়ে ড্রেন হবে প্যানক্রিয়াটিক জুস, এটা একটা ব্যাপার। এখানে কোনো স্ট্রিকচার যদি থাকে তাহলে আমি এখানে স্ট্রিকচারটা বেলুন দিয়ে ডাইলেট করে দিতে পারি, ডাইলেট করে আমি কিন্তু সেখানে একটা স্টেন্ট দিয়ে আসতে পারি, স্টেন্ট, প্লাস্টিক স্টেন্ট, তাহলে ড্রেন হবে। তারপরে মনে করো এখানে স্টোন আছে, আমি স্টোনটাকে বাস্কেট দিয়ে নিয়ে আসতে পারি, কখনো কখনো আনা সম্ভব হয় না, তখন আমরা ভেঙে দিতে পারি, লিথোট্রিপসি, আমরা বাস্কেট দিয়েও স্টোন ভাঙতে পারি, অথবা বডির বাইরে ESWL তোমরা শুনেছ, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, বাইরে থেকে একটা মেশিন দিয়ে এই স্টোনটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে তখন ইআরসিপি করে বাস্কেট দিয়ে স্টোনগুলোকে ফ্র্যাগমেন্টগুলোকে ধরে বের করে নিয়ে আসা যায়। তো এই পদ্ধতিগুলো কিন্তু আমরা এন্ডোস্কোপি করে করতে পারি। এন্ডোস্কোপি করে দেখো যে স্ফিংটারোটমি, স্টেন্টিং বা স্টোন বের করা, অথবা এই দুটোর যেগুলো পদ্ধতির কম্বিনেশন, ধরো আমি স্ফিংটারোটমিও করলাম আবার ESWL করলাম, এরকম বিভিন্ন কম্বিনেশন পদ্ধতির মাধ্যমেও স্পেশালি বিগ ডাক্ট, স্মল ডাক্ট ডিজিজে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না, বা ধরো এই ডাক্তারি অ্যানোমালিগুলো প্যানক্রিয়াটিক টেইলে গিয়ে রয়েছে, তখন কিন্তু আমি করতে পারবো না। তাহলে হেড রিজনে থাকতে হবে বা ডিস্টাল বডিতে, এবং বিগ ডাক্ট হতে হবে। এটা করলে যেটা হবে, তার প্রেশার, প্যানক্রিয়াসের প্রক্সিমাল এন্ডের প্রেশারটা কমে যাবে, ড্রেইন হয়ে যাবে, ড্রেইন হয়ে গেলে ব্যথা কমে যাবে। আচ্ছা, এছাড়া হচ্ছে সার্জিক্যালিও কিন্তু আমরা করতে পারি। সার্জারি হচ্ছে আমরা একটু আগে যেটা এন্ডোস্কোপিক যেটা বললাম, বিগ ডাক ডিজিজ, বিগ ডাক ডিজিজেও সার্জারি করতে পারি। সার্জারির সুবিধা হলো স্মল ডাক ডিজিজেও করা যায়। তো বিগ ডাক ডিজিজে আমরা যেটা করি সেটা হলো ডাক ড্রেনেজ। এটা আমরা কি করি, এটা হচ্ছে মনে করো প্যানক্রিয়াসের যে ডাকটা ডাইলেটেড, এটা সাধারণত 6-7 মিলিমিটারের চেয়ে বেশি ডাইলেটেড যদি হয়, তা আমি যদি বাইপাস করে দিতে পারি, বাইপাস মনে করো জেজুনামের একটা লুপ কেটে এনে জেজুনামের লুপটা উঠাই নিয়ে এসে আমি প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে লাগাই দিলাম, মানে প্যানক্রিয়াটিক ডাক্টের ল্যাটারালি লাগাইলাম আর জেজুনামটা এন্ড এনে লাগাইলাম, এটাকে বলা হয় ল্যাটারাল প্যানক্রিয়েটিকো জেজুনোস্টোমি। তো আমি যদি এরকম করে দেই তাহলে জুসগুলো তখন জেজুনাম দিয়ে ড্রেন হয়ে যাবে, এতে প্রেশার কমে যাবে। অবশ্যই বিগ ডাক্টে করা যায়। আর যদি স্মল ডাক্ট হয়, যে না ডাক ডাইলেটেড না কিন্তু পেশেন্টের খুব বেশি পেইন, আমি পেইন কমানোর যতগুলো মেজার দেওয়া সম্ভব সব দিয়ে দিয়েছি কিন্তু পেশেন্টের পেইন কমাতে পারছে না, তখন কিন্তু আমরা প্যানক্রিয়েটেক্টমি করতে পারি। তার মানে আমরা যদি মনে হয় যে পার্শিয়াল আছে তাহলে আমরা পার্শিয়াল প্যানক্রিয়েটেক্টমি করতে পারি, যদি ডিফিউজ প্যানক্রিয়েটিক ইনভলভমেন্ট থাকে তাহলে টোটাল প্যানক্রিয়েটেক্টমি করতে পারি, অথবা দুইটাই করতে পারি। আমরা ড্রেনেজও করতে পারি, পার্শিয়াল রিসেকশন অ্যালং উইথ ড্রেনেজ, এই অপারেশনগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। এটা হলো সার্জিক্যাল। এরপরে আসা হচ্ছে ট্রিটমেন্ট অফ ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন যেহেতু ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনটা বেশি হচ্ছে, ফ্যাট অ্যাবজর্পশন ভালো হচ্ছে না, ডাইজেশন ভালো হচ্ছে না, তা আমরা পেশেন্টকে বলতে পারি যে আপনি লো ফ্যাট খান। আমরা তাদেরকে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা আসলে নারিকেল তেলে পাওয়া যায়, নারিকেল আমাদের এদিকে খাওয়া হয় না, তবে এরকম রোগী পেলে তখন দিতে হবে। এটার সুবিধা হলো এটা লাইপেজ, মানে এটা ঠিক ডাইজেশন হইতে হয় না, এটা আসলে অ্যাবজর্পশন হয়ে যায়, লাইপেজ ছাড়াই এটা অ্যাবজর্পশন হয়, সেজন্য আমরা মিডিয়াম চেইন টিজি দিতে পারি। এখানেও আমরা এনজাইম দিতে পারি, এনজাইমের মধ্যে যেহেতু লাইপেজ আছে কাজে এখানেও এনজাইম দিতে পারি, এখানেও একই কারণে আমরা পিপিআই দিতে পারি। আরেকটা ব্যাপার হলো যে তোমার এই যাদের ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হয় তাদের কিন্তু সাথে সাথে ফ্যাট সলিবল ভিটামিন ডেফিসিয়েন্সিও হয়, কাজে এদের ফ্যাট সলিবল ভিটামিন ডেফিসিয়েন্সি যেগুলো থাকে সেগুলো কারেকশন করতে হবে। আরেকটা এই গ্রুপের রোগীদের SIBO, তার মানে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করে। কেন? কারণ একটু আমরা বলে আসছে যেটাতে ডিসমোটিলিটি হয়,
ডিসমোটিলিটি হয় বিভিন্ন কারণে, ইনফ্লামেশনের কারণে, তারপরে তোমার নিউরোনাল ইনভলভমেন্টের কারণে হয়, তারপরে তোমার হচ্ছে নার্কোটিক ড্রাগসের কারণে হয়। ইভেন পিপিআই খেলে, পিপিআই যদি তুমি খাও অনেক দিন, তা পিপিআই খেলে কী হয়, স্টমাকের অ্যাসিডিটি কমে যায়, হাইপোক্লোরোহাইড্রিয়া, তাহলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। তো এই রোগীদের কিন্তু দেখা যায় যে শুধু যে তার লাইপেজ কম এজন্যই ডায়রিয়া বা স্টোরিয়া হচ্ছে তা না, অনেকের দেখা যায় এসআইবিও আছে, কাজে ওদেরকে অনেক সময় অ্যান্টিবায়োটিকও দিতে হয়। সব মেজার দেওয়ার পরও যখন যাচ্ছে না ম্যালোদর্শন, তখন চিন্তা করতে হয় যে এর কি আসলে এসআইবিও ডেভেলপ করলো কিনা, তাহলে সেগুলোরও চিকিৎসা দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটিস, যেটা তোমরা সবাই জানো। ডায়াবেটিসের ম্যানেজমেন্টে 3টা ডি, একটা ডিসিপ্লিন, একটা ডায়েট, একটা ড্রাগ। তো ডিসিপ্লিন, নিয়মিত এক্সারসাইজ করবে, ডায়েট কার্বোহাইড্রেট একটু কম খাবে, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস বেশি খাবে, প্রোটিন অ্যাজ ইউজুয়াল খাবে। এছাড়া আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া দেওয়া হয় হলো কারণ প্যানক্রিয়াস যদি আইলেটস পুরোটাই ড্যামেজ হয়ে যায়, তাহলে আসলে সালফোনাইল ইউরিয়া দিয়ে লাভ নেই। কিন্তু দেখা যায় আসলে পুরো ড্যামেজ হয় না, পার্শিয়ালি থাকে, এই জন্য সালফোনাইল ইউরিয়াতেও অনেক সময় কাজ হয়, বা অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সও থাকে, কাজেই অনেক সময় মেটফরমিনেও কাজ হয়। মেটফরমিনের আরেকটা সুবিধার কথা অনেক জায়গায় বলা হয় যে এটা নাকি প্যানক্রিয়াটিক কার্সিনোমা ডেভেলপমেন্টকেও প্রিভেন্ট করে, কাজেই মেটফরমিন একটা গুড চয়েস। এছাড়া ডেফিনেটলি ইনসুলিন ইজ দ্য বেস্ট অপশন। দেখা যায় বেশিরভাগ রোগীরই একসময় কিন্তু আসলে ইনসুলিন লাগে, তবে দেওয়ার সময় খেয়াল করতে হবে এর কিন্তু গ্লুকাগন নাই, কাজেই এর হাইপোগ্লাইসেমিয়া হলে যে কাউন্টার রেগুলেট করবে সেটা কিন্তু পারবে না, কাজেই হাইপো যেন না হয়, একটু বেশি থাকুক ব্লাড সুগার, সেটা বরং ভালো। আরেকটা হচ্ছে যার আইলেটস একেবারেই ড্যামেজ, আমরা আইলেটস ট্রান্সপ্লান্ট করতে পারি। যখন সার্জারি করা হয় তখন আমরা যখন টোটাল প্যানক্রিয়াটেক্টমি বা ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করে, তখনও কিন্তু আইলেট ট্রান্সপ্লান্টের ব্যাপারটা চলে আসে, তখন ডায়াবেটিস না থাকলেও আফটার সার্জারি কিন্তু ডেভেলপ করবে, কাজে এটাও চিন্তা করতে হবে। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ। ট্রিটমেন্ট অফ কজ, কেউ যদি অ্যালকোহল খায় অবশ্যই অ্যালকোহল বন্ধ করতে হবে, স্মোকিং থাকলে সেটা বন্ধ করতে হবে। ডায়েটের মধ্যে ধরো যেমন স্পেশালি হলো ধরো অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং ফ্রুটস ভেজিটেবলস, এগুলো একটু তার বাড়াইতে হবে, ফ্যাট খাওয়া কমাইতে হবে। তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কাসাবা থেকে হয়, তাহলে যাদের এমন হচ্ছে ওদেরকে যদি আমরা অল্টারনেটিভ ফুড ইউজ করতে সাপ্লাই দিতে পারি, তাহলে তাদেরকে ব্যথামুক্ত রাখার একটা ব্যাপার চিন্তা করতে হবে। যদি অটো ইমিউন হয়, তাহলে অটো ইমিউন হলে ইমিউনোলজিক্যালি মেডিটেড ডিজিজ, এখানে আমরা স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড দিয়ে চিকিৎসা করতে পারি। যদি স্টেরয়েডের রেসপন্স না হয়, তাহলে আদার ইমিউনোমোডুলেটর, অ্যাজাথায়োপ্রিন, এগুলো দিয়ে চিকিৎসা করা যায়। আর হচ্ছে অবস্ট্রাকশান, যদি বিলিয়ারি ট্রি অবস্ট্রাকশনের কারণে হয়, যে ধরো একটা টিউমার দিয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে টিউমারটা আমি কেটে ফেলে দিলাম, বা কারো স্ট্রিকচারের জন্য হয় তাহলে স্ট্রিকচারটাকে ডাইলেট করে দিলাম, এই ধরনের। বা অনেক সময় স্ফিংটার ওডি ডিসফাংশন, যে স্ফিংটার ওডি তো বুঝো যে কমন বাইল ডাক্ট আর হচ্ছে প্যানক্রিয়াস ডাক্ট মিলে যে একটা কমন ডাক্ট হয়, সেটা যেখানে ওপেন করে সেটাকে বলে স্ফিংটার ওডি। এটা ডিসফাংশন, তাহলে এটা খুলতে চায় না, তো না খুলতে চাইলে কী হবে, প্যানক্রিয়াস জুস আসতে পারবে না, তো এটা আমরা অনেক সময় স্ফিংটার ওডিটা কেটে দিতে পারি। যদিও ইফেক্ট সবসময় পাওয়া যায় ব্যাপারটা এমন না, এটা আসলে কোশ্চেনেবল বেনিফিট। তাহলে এগুলো আমরা কিন্তু চিকিৎসা করতে পারি। অনেক সময় ডিউডেনামের মধ্যে টিউমার হলেও হতে পারে, মনে করো যেখানে ডিউডেনামে এসে এই স্ফিংটার ওডি মানে অ্যাম্পুলাটা যেখানে ড্রেন করবে, সেখানে ডিউডেনামে মনে করো ছোটো একটা অ্যাডেনোমা বা ডিউডেনামে সিস্ট বা ডিউডেনামে একটা ডাইভার্টিকুলা হয়ে আছে, হয়ে জায়গাটা অন্যরকম অ্যানাটমিক্যালি অ্যাবারেন্ট হয়ে আছে, সেগুলোর কারণে অবস্ট্রাকশন হতে পারে, সেগুলোরও চিকিৎসা করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন হচ্ছে আমরা যে কমপ্লিকেশনগুলো আগে বলে আসছি, একটা সিউডোসিস্ট। এখানে সিউডোসিস্টের একটা ক্রনিকে একটা ব্যাপার হলো যে প্যানক্রিয়াসে কখনো কখনো সিস্টিক টিউমার হয়, যেহেতু অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস প্রথম দিকে পেইনলেসও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো তুমি সোনোগ্রাফি করলে একটা সিস্ট পেয়ে গেলা, তুমি মনে করলাম এটা সিউডোসিস্ট, এমন হতে পারে একটা প্যানক্রিয়াটিক সিস্টিক টিউমার, কাজে এটা একটু এক্সক্লুড করতে হয়, সেটা এফএনএসি করে হোক, টিউমার মার্কার করে হোক, এটা এক্সক্লুড করার চিন্তাভাবনা থাকতে হবে। আর সিউরোসিস্ট থাকলে তার চিকিৎসা, সিউরোসিস্টের চিকিৎসা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকলে আসলে তেমন কিছু না করলেও চলে। তবে যদি সিমটোমেটিক হয়, অ্যাসিমটোমেটিক, আমাদের প্রথম কার্সিনোমা এক্সক্লুড করে নিতে হবে। কার্সিনোমা থাকলে তো বা সিস্টিক টিউমার থাকলে সেটার চিকিৎসা করতে হবে। আর যদি সেটা এক্সক্লুড হয়ে যায়, অ্যাসিমটোমেটিক থাকে, তাহলে কিছু করার দরকার নেই। যদি সিমটোমেটিক হয়, তাহলে আমাদের ম্যানেজমেন্ট আইদার আমরা এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট করতে পারি, আমরা অথবা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি। এন্ডোস্কোপি কী করতে পারি, এন্ডোস্কোপি করে আমরা ইআরসিপি করে প্যানক্রিয়াটিক ডাক দিয়ে একটা স্টেন্ট ঢুকাই দিতে পারি। স্টেন্ট ঢুকাই দিয়ে মেইন প্যানক্রিয়াটিক ডাককে পাস করে দিলাম। মনে করো এই যে এই ছবিটা যদি দেখো,
এই যে এই ছবিটা, এখানে মনে করো তার একটা সিস্ট আছে, তাহলে ধরে নিতে পারি এখানে একটা কমিউনিকেশন আছে। আমি যদি একটা প্লাস্টিকের স্টেন্ট এই এরিয়াটি পাস করে এই পর্যন্ত দিয়ে দিই, তাহলে কিন্তু এই কমিউনিকেশনটা অটোমেটিকলি সিল্ড হয়ে গেল, তখন কিন্তু এখানে আর জুত যাবে না, এটা এক সময় শুকায় যাবে। তো এটা আমরা করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, যদি এই সিস্টগুলো স্টমাকের ওয়ালের সঙ্গে লেগে থাকে, তাহলে আমরা স্টমাকের ওয়াল ফুটা করে দিতে পারি, এটাকে বলে সিস্টোগ্যাস্ট্রোস্টমি। স্টমাকের ওর ফুটা করে সিস্টে চলে গেলাম, জুসগুলো স্টমাকে চলে আসলো, তো ওখানে একটা টিউব দেওয়া থাকে, পরে টিউব খুলে ফেলতে হয়। বা ডিউডেনামের সঙ্গে থাকলে সিস্ট ডিউডেনোস্টমি, এগুলো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে করতে পারি, অথবা সার্জিক্যালি, এই কাজগুলো আমরা সার্জিক্যালি করতে পারি, ল্যাপারোস্কোপিক্যালি বা ওপেন সার্জারি করে এগুলো করতে পারি। সিস্টোগ্যাস্ট্রোস্টমি, সিস্টোডিউডেনোস্টমি, ইভেন সিস্ট এক্সিশন করতে পারি, এগুলো আমরা কিন্তু করতে পারি। আর একটা কমপ্লিকেশন জিআই ব্লিডিং। জিআই ব্লিডিং আমরা একটু আগে বলেছি জিআই ব্লিডিং কেন হয়। তো একটা হলো যে গ্যাস্ট্রিক ভ্যারিক্স থেকে হয়। তো গ্যাস্ট্রিক ভ্যারিক্স থেকে ব্লিডিংয়ের চান্স খুব কম, 10-12% রোগীর হয়। থাকলেই তোমার ভ্যারিক্সে চিকিৎসা করতে হবে ব্যাপারটা এমন না, তবে যদি করতেই চাও তো গ্যাস্ট্রিক ভ্যারিক্সটা ব্যান্ড লাগানো যায় না। আমরা যে ইসোফেজাল ভ্যারিক্সে ব্যান্ড লাইগেশন করি সেটা আসলে এখানে করা ডিফিকাল্ট। এখানে এক ধরনের গ্লু পাওয়া যায়, সায়ানো অ্যাক্রাইলেট গ্লু, এই গ্লু ইঞ্জেকশন দিয়ে এটাকে বন্ধ করে ফেলা যায়। আর যদি মনে করি স্প্লিনিক ভেন থ্রম্বোসিস হয়, সেখান থেকে আমরা স্প্লিন কেটে ফেলতে পারি, স্প্লিনিকটমি করে দিলে এটা কিউরেটিভ। আর একটা ব্যাপার যেটা হয়, আমরা সিউডো অ্যানিউরিজম আমরা বলেছিলাম, যখন সিউডোসিস্ট কোনো ব্লাড ভেসেলের সঙ্গে কমিউনিকেট করে সেটা তখন সিউডো অ্যানিউরিজম হয়। এটা খুবই ডিভাস্টেটিং। সিউডো অ্যানিউরিজম কারো যদি হয়, যদি ব্লিডিং শুরু হয়, মর্টালিটি মোর দেন 40%, মানে অর্ধেকের মতো রোগী মারা যাবে। কাজেই সিউডো অ্যানিউরিজম ডিটেক্ট হলে, এটা অ্যানিউরিজম যেহেতু ব্লাড ভেসেলের সঙ্গে রিলেটেড, তার ব্লাড ভেসেল একটা কমিউনিকেশন করে ফেলছে সিউডোসিস্টের সঙ্গে, তখন আমরা যেটা করতে পারি, এনজিওগ্রাম করে সেই ব্লাড ভেসেলের ওই জায়গাটা আমরা বন্ধ করে দিতে পারি। এছাড়া যদি কোনো পেশেন্ট ডিউরাল অবস্ট্রাকশন নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা সেটা এন্ডোস্কোপি করে, চাইলে বেলুন ডাইলেটেশন, এটা চাইলে করতে পারি, ভেরি ডিফিকাল্ট যদিও, সার্জারিতে আসলে মেইনলি যেতে হয়। তো আমরা সার্জারি হচ্ছে আমরা একটা করতে পারি বাইপাস, যে আমরা গ্যাস্ট্রোজেজোনোস্টমি করে দিলাম, অবস্ট্রাকশনটা ওখানে থাকলো, অথবা আমরা ওইটা কেটে ফেলে দিলাম, যে যেমন প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে যেটা করে হুইপলস অপারেশন, তা আমরা ডিউডেনাম সহ, ডিস্টাল কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক অংশ সহ কেটে ফেলে দিতে পারি, সার্জারি করতে পারি। এছাড়া সিবিডি অবস্ট্রাকশন যেগুলো হয় কমন বাইল ডাক্ট, এখানেও আমরা এন্ডোস্কোপিক্যালি যদি স্মল সেগমেন্ট অবস্ট্রাকশন হয়, আমরা চাইলে স্টেন্ট করিয়ে দিতে পারি, অথবা এখানেও আমরা সার্জারি করতে, বাইপাস করে দিতে পারি। আমরা প্রক্সিমাল কমন বাইল ডাক্ট টেনে, ধরো আমরা কোলে ডোকো জেজোনোস্টমি করে দিতে পারি, বা হেপাটিক ডাক্টের সঙ্গে হেপাটিকও জেজোনোস্টমি করে দিতে পারি। এরকম বাইপাস অপারেশন করে আমরা এই অবস্ট্রাকশন থেকে রিলিফ পেতে পারি। এছাড়া পেশেন্টের যে ফিস্টুলা হয়, একটা কমপ্লিকেশন, যে পেশেন্টের এক্সটার্নাল মানে স্কিনের সঙ্গে সিউডোসিস্টের একটা ফিস্টুলা, সাধারণত যেটা আমরা বলেছি সিউডোসিস্ট ড্রেন করার পরে অনেক সময় হয়, পারকিউটেনিয়াস ড্রেন করার পরে, ওই রোগীদের দেখা যায় আমরা যদি নাথিং পার ওরাল রেখে আমরা প্যারেন্টাল নিউট্রিশন দিই, বা কোনো কোনো ক্ষেত্রে সোমাটোস্টেটিন অ্যানালগ দিই ইনজেকশন, সিক্রেশন কমাই দিবে জুস, তাহলে কিন্তু বেশিরভাগই দেখা যায় হিল হয়ে যায়। যদি হিল না হয়, তাহলে অনুরূপ আমরা এন্ডোস্কোপি করে একটা স্টেন্ট পরা দিতে পারি, তাহলে সিউডোসিস্টটা ডিজেপেয়ার করে যাবে। সিউডোসিস্ট ডিজেপেয়ার করলে এক সময় ফিস্টুলাও চলে যাবে। বা সার্জারি করতে পারি, সার্জারি মানে যেখানে তার ফিস্টুলার ডাক্তার সঙ্গে কমিউনিকেশন, ওই যে ফিস্টুলা, সেই ফিস্টুলার মধ্যে একটা জেজুনাম নিয়ে লাগায়, এটাকে বলে ফিস্টুলো জেজুনোস্টমি, মানে ফিস্টুলোর মধ্যে একটা জেজুনামের একটা লুপ নিয়ে আমরা সেখানে লাগাই দিতে পারি, ক্যাপের মতো লাগাই দিতে পারি। তো এটা করে আমরা কিন্তু এটা কিওর করে ফেলতে পারি। বা ইন্টারনাল ফিস্টুলা ধরো প্যারাসেন্টিসিস নিয়ে, রিকারেন্ট অ্যাসাইটিস, এইভাবে অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করলো, তাহলে আমরা কি করতে পারি, রিকারেন্ট প্যারাসেন্টিসিস আমরা ফ্লুইডগুলো অ্যাসপিরেট করে দিতে পারি, প্লুরাল ফ্লুইড হয়ে সেখান থেকে অ্যাসপিরেট করে দিতে পারি, অথবা আমরা স্টেন্টিং করে দিতে পারি। এখানেও তাই, যেহেতু মেইন প্যানক্রিয়াটিক ইনজুরি হওয়া ছাড়া কিন্তু ফ্লুইড আসার কথা না, কাজে আমরা যদি এন্ডোস্কোপি করে বা ইআরসিপি করে একটা স্টেন্ট মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে আসতে পারি, ওই ফিস্টুলা ওপেনিংটা পার করে দিয়ে আসতে পারি, তাহলে কিন্তু তার এই লিকিংগুলো থাকবে না। অনুরূপভাবে সার্জারি করতে পারি, সার্জারি করে আমরা জেজোনামের লুপ নিয়ে ক্যাপ করে ওই সিস্টের এরিয়াটা, লিকেজ এরিয়াটা আমরা ব্লক করে দিতে পারি, তাহলে এটা কিওর হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে প্রগনোসিস। আছে হচ্ছে আসলে এটা প্রগনোসিস একটু ভ্যারিয়েবল মানে হচ্ছে এটা কেন হলো, কারণের উপর। যে অ্যালকোহলিক, একটা রোগী অ্যালকোহলিক, তাকে আমি অ্যালকোহল খেতে বন্ধ করতে বললাম, সে বন্ধ করলো, তাহলে তার প্রগনোসিস একরকম, না হলে আর এক রকম। আবার মনে করো জেনেটিক, যেটা আমি অল্টার করতে পারবো না, এটা তো তোমার চলতেই থাকবে, তার কাজেই কারণ কি এবং ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে কিনা। মনে করো অটো ইমিউন প্যানক্রিয়াটিস, আমি যদি তাকে স্টেরয়েড দিতে পারি সে তো ভালো হয়ে যাবে, কিন্তু এটা জেনেটিক কারণে হলে সেটা তো আমি ভালো করতে পারবো না, কাজেই এটার উপর ডিপেন্ড করে প্রগনোসিস কেমন। তবে প্রগনোসিস যাই হোক, পেইন হচ্ছে ইম্পর্টেন্ট, মানে পেশেন্টরা সাফার করে আসলে পেইনের জন্য।
তুমি যদি পেইন কমাই দিতে পারো তাহলে ভালো থাকবে রোগী, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কাজে পেইন এনিহাও পেইন কমানোর চেষ্টা করতে হবে। সার্ভাইভাল মোটামুটি ভালোই সার্ভাইভাল, 70% পেশেন্ট 10 বছর সার্ভাইভ করে, 20 বছর সার্ভাইভ করে 45 পেশেন্ট, কাজেই অলমোস্ট নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি। আমরা আগেই বলেছি 4% পেশেন্ট কার্সিনোম ডেভেলপ করতে পারে। রোগীগুলো কীভাবে মারা যায়? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াটাইটিস থেকে মারা যায় না, এরা মারা যায় ধরো কার্সিনোম একটা কারণ মারা যাওয়ার। তারপরে মনে করো যে আমরা যে সার্জারি, অনেকগুলো সার্জারির কথা বললাম, এই সার্জারিগুলো অনেক বড় সার্জারি, কাজে সার্জারি কমপ্লিকেশনে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনে মারা যায়। এছাড়া হচ্ছে যে কারণগুলো, যেমন ধরো অ্যালকোহল, স্মোকিং, এগুলো থেকে আদার ডিজিজ হয়। কারণ অ্যালকোহল থেকে মনে করো অ্যালকোহলিক সিরোসিস হলো, স্মোকারদের কার্সিনোমা লাং হলো। রেদার দেখা যায় প্যানক্রিয়াটাইটিসের থেকে এই কমপ্লিকেশন নিয়ে কিন্তু রোগীরা মারা যায়। তাহলে এই হলো আমাদের মোটামুটি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমরা ডেভিডসন থেকে এনেছি, স্লেসিঞ্জার টেক্সট বুক থেকে এনেছি। তাহলে এতটুকুই আজকের জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই।